আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এসএসসিতে এ প্লাস নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য আমাদের আই এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম নিয়ে এসেছে টার্গেট এ প্লাস কোর্সের ক্লাস। এরই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া নতুন একটি লাইভ ক্লাস নিয়ে। তাই সবাই একটু দ্রুত এই লাইভ ক্লাসটায় যুক্ত হয়ে যাবা এবং লাইভ ক্লাসের শুরুর আগে সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিবা এবং আমার সাউন্ড এবং স্ক্রিন তোমরা সব কিছু পারফেক্টভাবে দেখতে পারছো কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। এবং তোমরা ইতিমধ্যে সবাই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো যে আজকে কিন্তু আমরা গুণগত রসায়ন এর পর্ব 1 এর ক্লাসটি করব। এই ক্লাসের মাধ্যমে তোমাদের গুণগত রসায়নের প্রথমের দিকের যে পার্টগুলো আছে, যেমন তোমাদের নীতি কয়েকটা আছে, যেমন আব্বাউ নীতি, হুন্ডের নীতি, তারপরে হচ্ছে পরমাণুর মডেল কিভাবে গঠিত হয়ে থাকে এবং এগুলো থেকে কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন চলে আসে, কতটা ডেপথ অফ নলেজ থেকে কোশ্চেন চলে আসে এবং কিভাবে তোমাদের এই কোশ্চেনগুলোতে অ্যাপ্রোচ করা উচিত তারই আজকে আলোচনা করা হবে এই ক্লাসে। তাই সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি তাহলে খুব দ্রুতই শুরু করব। ওকে, তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি দেখি একটু তোমরা সবাই যুক্ত হয়ে গেছো কিনা, একটু চেক করি যে সবাই যুক্ত হয়েছে কিনা এবং সবার কি অবস্থা সবাই একটু জানাতে পারো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি এবং এই ক্লাসে আমি এমন কিছু টপিক বা কোশ্চেন রেখেছি। একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু সময় দিয়ে নিচ্ছি ক্লাসের শুরুতে, যাতে হচ্ছে তোমরা সবাই যুক্ত হতে পারো এবং সবাই মিলে আমরা আজকের ক্লাসটি করব, যাতে এই ক্লাসের মাধ্যমে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন হুবহু কমন পড়ে এবং ওই টপিকের আলোকেই যাতে তোমাদের কোশ্চেন চলে আসে। তাই সবাই একটু দ্রুত আমাকে বলো যে আমার সাউন্ড এবং স্ক্রিন তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারছো কিনা। যদি সবকিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু কমেন্ট সেকশনে ভাইকে জানাও যে আসলে সবকিছু পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট থাকে আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব এবং সবাই একটু শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, চলো আমরা আর দেরি করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। দেখো, তোমাদের জন্য আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যেটা ঢাকা বোর্ডে 2023 সালে চলে আসছিল, এখানে কোশ্চেনে তোমাকে বলেছে বেসিক্যালি প্রথম যে বিষয়টা, কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে এখানে আমাদের কি পয়েন্ট কি ভাইয়া? কি পয়েন্ট হচ্ছে কোয়ান কোনটা হবে এবং কণিকার কথা বলেছে এবং স্থায়িত্বের কথা বলেছে। তোমাকে প্রথমত যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কণিকা কি জিনিস এবং কণিকা বলতে আমাদের কেমিস্ট্রির মধ্যে কোন বিষয়টা বোঝায়। তাহলে দেখো, কণিকা যে রয়েছে, কণিকা বেসিক্যালি হয়ে থাকে 3 ধরনের। এই কণিকাটা হয়ে থাকে আমাদের 3 ধরনের। এই কণিকা হচ্ছে কি ভাইয়া? স্থায়ী হয়ে থাকে, একটা হয়ে থাকে অস্থায়ী, আর একটা হয়ে থাকে কম্পোজিট। এখন এই যে কণিকা যে আছে, এই কণিকা নিয়ে আমরা ডিল করতেছি। যে কণিকা হচ্ছে আমাদের 3 ধরনের, একটাকে দেখতেছি স্থায়ী, একটা অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। এখন স্থায়ী কণিকাগুলো তোমরা সবাই মোটামুটি জানো যে স্থায়ী কণিকা কি হয়ে থাকে। একটুখানি লক্ষ্য করো যে স্থায়ী কণিকাগুলো কি হয়ে থাকে। স্থায়ী কণিকা হয়ে থাকে প্রোটন, যেটাকে P11 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপরে হয়ে থাকে ইলেকট্রন, যেটাকে E দ্বারা প্রকাশ করা হয়, অথবা E-10 দ্বারা প্রকাশ করা হয় থাকে। আরেকটা হয়ে থাকে তোমাদের নিউট্রন, যেটা 0 আর 1 হয়ে থাকে। সবাই একটু কমেন্ট সেকশনে আনসারটা করো। আমি কিন্তু বেসিক পার্ট থেকে একবারে শুরু করে একবারে ইন ডিটেইলস আলোচনা করব, যেখানে তোমার যে জায়গা থেকেই কোশ্চেন আসুক না কেন এমসিকিউ, যাতে তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারো। এই লাস্ট মোমেন্টে এসে তোমাকে যে বিষয়টাতে প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ভাই, তোমাকে টু দ্য পয়েন্ট বা জেস্ট পয়েন্ট আমরা যেটাকে বলি, এই জেস্ট পয়েন্টে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে এবং এর আদ্যপান্ত তোমাকে জানতে হবে। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। এবং অস্থায়ী কণিকা যে রয়েছে, অস্থায়ী কণিকাগুলোকে মনে রাখার জন্য তোমাদের ভাইয়া একটা শর্টকাট ট্যাকট্রিক্স রেখেছে। তোমরা সবাই জানো যে আমরা এই শর্টকাট ট্যাকট্রিক্সটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে ভাইয়া, নিউ আন্টির পাজিমে গার্ডেনে বসে মন পেল। মনে করো যে কোনো একজন আন্টি, সেটা হচ্ছে নতুন একজন আন্টি, যে আন্টির মন পাওয়াটা খুবই একটু ডিফিকাল্ট হয়ে গেছে, সেই আন্টির কি করবে?
মেয়ের মন পাবে কোথায় বসে? গার্ডেনে বসে। এবং এই ছন্দ দিয়েই কিন্তু আমরা কি করব? অস্থায়ী যে কণিকাগুলো আছে এই অস্থায়ী কণিকাগুলো আমরা পেয়ে যাব। এখন স্থায়ী কণিকা যে আছে যেটা কি করবে? অনেক বেশি পরিমাণে স্থায়িত্ব কি করবে? অর্জন করবে, বা সবগুলো পরমাণুর ক্ষেত্রে বা কণিকার মধ্যে বা সব পার্টিকেলের মধ্যে দেখা যাবে, তাদেরকে বলবো স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকা হচ্ছে সবগুলোতেই থাকবে না, যেটা সেটাকে বলা হচ্ছে অস্থায়ী। এই অস্থায়ী কণিকার সংখ্যা হয়ে থাকে তোমাদের 200-র মতো। সো অস্থায়ী কণিকা যে আছে এই অস্থায়ী কণিকা হয়ে থাকে 200-র মতো, সেটা আমরা মাথায় রাখবো কিভাবে ভাইয়া? নিউ আন্টির পাজি মে, মানে দুষ্টু মে, পাজি মে গার্ডেনে বসে মন পেল, গার্ডেনে বসে মন পেল। এই যে জাস্ট একটা কথা তুমি যদি মাথায় রাখো, তাহলে তুমি এখান থেকে সবগুলা কি করতে পারবা? যে ভাইয়া আমাদের অস্থায়ী কণিকা যে আছে এই অস্থায়ী কণিকারে কি হবে? যে স্থায়িত্ব কম হবে, অর্থাৎ যেটা অস্থায়ী ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়িত্ব স্থায়িত্ব কি হবে? কম হবে। তাহলে নিউ থেকে আমি মাথায় রাখবো নিউট্রিনো, নিউট্রিনো। আর অ্যান্টি থেকে মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আর পাজি থেকে মাথায় রাখবো পজিট্রন, পাজি থেকে মাথায় রাখবো পজিট্রন। আর মে থেকে মাথায় রাখবো মেসন। আর এই গার্ডেনের গা থেকে মনে রাখবো গ্রাভিটন, গ্রাভিটন। আর এই ব থেকে মাথায় রাখবো বোসন। আর ম থেকে মাথায় রাখবো মিউন। আর প থেকে মাথায় রাখবো পাইন। সো এইগুলোই হচ্ছে কি ভাই আমাদের অস্থায়ী কণিকা। আরেকটা ভাই দেখো যেখানে তোমার কণিকা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন ভাই এই কম্পোজিট কণিকা থেকে তোমাদের খুবই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন চলে আসে। তাহলে ভাই এই কম্পোজিট কণিকা হয় থেকে দুই ধরনের, বাট আমি সেটাকে একটু মজা করে বলি। কি বলে থাকি? যে ভাই আমি একটা ডাক দেই এভাবে যে ডিয়ার আলফা, ডিয়ার আলফা, মানে প্রিয় আলফা তোমরা কোথায় আছো, কে কোথায় আছো? সবাই একটু কমেন্টে বলো যে ডিয়ার আলফাই হচ্ছে আমাদের কি ভাইয়া? কম্পোজিট কণিকা। যে ডিয়ার আলফা, এই ডিয়ার আলফা দিয়ে আমি মাথায় রাখবো যে ভাইয়া ডিয়ার আলফা, ডিয়ার আলফা, আলফা। যে ডিয়ার আলফা তুমি কোথায় আছো, সেটা আছে কোথায়? কম্পোজিটের মধ্যে ডিয়ার আলফা আছে। ডিয়ার আলফা, ডিয়ার থেকে মাথায় রাখবো ডিউটেরন, ডিয়ার থেকে মাথায় রাখবো ডিউটেরন, ডিউটেরন। আর আলফা থেকে মাথায় রাখবো আলফা কণিকা বা আলফা পার্টিকেল। এইগুলো হচ্ছে কি ভাই আমাদের যে কণিকা। এই কণিকার মধ্যে আমরা দেখতেছি এবং আমি আগেই একবার বলে ফেলেছি যে ভাইয়া স্থায়িত্ব হয় থেকে সবচেয়ে বেশি স্থায়ী কণিকাটা হবে, তারপর হচ্ছে অস্থায়ী কণিকার ক্ষেত্রে স্থায়িত্ব একটুখানি কম দেখা যাবে। সো তোমরা ইতিমধ্যে হয়তো বা সবাই আনসার করে ফেলেছো যে ভাইয়া আমাদের আনসার কোনটা হবে। সবাই আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছিলা। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একবারে বলে নিলাম ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা ওকে, আমরা সিকিউ ক্লাসও করব, আমরা সিকিউ ক্লাসও করব। ওকে, আমরা এমসিকিউ এবং সিকিউ সবগুলো পার্ট তোমাদের কমপ্লিট করে দেব, সম্পূর্ণ ফ্রিতেই আমরা সবকিছু করে দেব তোমাদেরকে। ওকে, তাহলে আসেন আমরা আবার কথা না বাড়াই, কথা না বাড়িয়ে দেখেন তাহলে আমরা এখান থেকে পাচ্ছি স্থায়ী কণিকার মধ্যে আমাদের আছে কি ভাই? ইলেকট্রনও এখানে স্থায়ী কণিকা, প্রোটনও স্থায়ী কণিকা, নিউট্রনও স্থায়ী কণিকা। সো যারা যারা তোমরা ঘ নাম্বার আনসার দিত তোমাদের সবার আনসার কারেক্ট হয়েছে। তোমরা সাকসেসফুল পারসন, তোমরা সাকসেসফুল পারসন। এই যে মেসন হচ্ছে কি আমাদের ভাইয়া অস্থায়ী কণিকা হবে। দেখো আমরা কতটা ভেঙে ভেঙে তোমাদেরকে এখান থেকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি যাতে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন পড়ে এবং প্রত্যেকটা টপিক থেকে যেভাবে ঘুরিয়ে আসুক না কেন তোমাদের যাতে খুব সহজেই পরীক্ষায় ক্র্যাক করতে পারো, আমরা সেই লক্ষ্যে কিন্তু আগাচ্ছি। তাই সবাই একটু বলো সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ভাইয়াকে জাস্ট ওয়াই লিখে জানাও যে ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সবাই একটু বলো আমাকে, সবাই একটু বলো, সবাই একটু দ্রুত ভাইয়াকে বলো যে সবার ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। একটু দ্রুত দ্রুত দ্রুত। ওকে ডান, ওকে ডান। চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। দেখেন নেক্সট কোশ্চেন সিলেক্ট বোর্ডে আসছিল, যেটা হচ্ছে 23 সালে আসা একটা কোশ্চেন।
কি বলেছে এখানে যে ভাইয়া প্রোটনের প্রকৃত ভর কত। ভাই এখানে তোমাকে ম্যাস নিয়ে ডিল করতে বলছে, অর্থাৎ ভর নিয়ে ডিল করতে বলছে। কার ভাই? প্রোটনের ভর। ভাই শুধুমাত্র প্রোটনের ভর দেখে আমরা কিন্তু ক্ষান্ত থাকি না, আমরা কি করে থাকি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন যত কিছু আছে সবার ভরগুলো দেখে ফেলবো। সাথে আমরা এখান থেকে আরো কিছু এক্সেপশনাল ডাটা, এগুলো আমরা কি করব? দেখে ফেলবো। প্রোটনের ভর প্রকৃত ভর বলেছে, তাহলে কার ভর? প্রোটনের প্রকৃত ভর। আমি প্রোটনের ভরটা বলবো না, আশা করছি তোমরা সবাই জানো, কিন্তু তবুও কি করবা? একটু কমেন্ট সেকশনে জানাও ভাই আনসার ভুল হোক, ইটস ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ ইট যে ভাই এখানে তুমি যদি ভুল করো তাহলে তোমার কিন্তু কি হবে না, মার্ক কাটা যাবে না। বাট তুমি যদি পরীক্ষার হলে সেই ভুলটা আবার রিপিট করো তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। সো তোমার পরীক্ষার হলে যাতে ভুল না হয়, এখানে তুমি ভুল করো, এটাকে শুধরাই নিয়ে নেওয়ার একটা সুযোগ বা স্টেজ আছে তোমার কাছে, যার কারণে সবাই এখানে ভাই ভুল হোক সঠিক হোক তোমরা সবাই আনসার করবা, আমার সাথে একটু রেসপন্স করবা, তাহলে আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে ক্লাসটা অ্যাপ্রোচ করতে পারবো। সো দেখেন প্রোটনের প্রকৃত ভর আমাদেরকে বলেছে। এখন প্রোটনের প্রকৃত ভরের আগে আমি দেখবো ইলেকট্রন যে আছে, এই ইলেকট্রনের ভরটা কত। ইলেকট্রনের ভর হয় থেকে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে 9.1 ইনটু কি হয় থেকে 10 ইনভার্স 31 এত কি হয় থেকে কেজি হয় থেকে প্রোটন ইলেকট্রনের ভর। তারপর নিউট্রন যে আছে, এই নিউট্রনের ভর আমাদের কত হয় থেকে? নিউট্রনের ভর হয় থেকে 1.675 ইনটু 10 ইনভার্স কত হয় থেকে ভাইয়া? 10 ইনভার্স 24 এত গ্রাম হয়ে থাকে। তাহলে আমাদের প্রোটনের ভর কত হবে? প্রোটনের ভর হবে 1.673 ইনটু 10 ইনভার্স কি হয় থাকে ভাইয়া? 24 গ্রাম। এখন ভাই এখানে তো আমি ভরগুলো জানলাম, বাট ভর জানলেই হবে না, এখানে আরো একটা ইন্টারেস্টিং ডাটা দেওয়া আছে। দেখো এই অপশনটাতে, খ নাম্বার অপশনটাতে একটু যদি লক্ষ্য করো, 1.66 ইনটু 10 ইনভার্স 24 এত গ্রাম দেওয়া আছে। ভাই এটা কিসের মান তোমরা কি বলতে পারবে আমাকে? সবাইকে একটুখানি সময় দিলাম, সবাই একটু আমাকে বলো তো যে ভাইয়া এখানে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? একটু সবাই আমাকে বলো তো ভাইয়ারা যে আসলে আমাদের এটা কত হবে। এই তো জোস জোস, সবাই ফ্যান্টাস্টিক ভাবে উড়াধুরা আনসার শুরু করে দিয়েছে যে ভাইয়া সি নাম্বার, তোমরা তো অনেক জোস পোলাবান। ওকে, যে ভাইয়া সি নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবাই পেরে গেছে যে ভাই আমাদের সি নাম্বারটা হবে এখানকার কাঙ্ক্ষিত আনসার। ওকে, দেখো তাহলে এইটার ভ্যালু কি হবে সবাই একটু আমাকে বলো তো ভাইয়া, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম এটা আমাদের কিসের ভ্যালু? তোমরা কিন্তু জানো সবাই, সেটা হচ্ছে কি আমরা জানি 1 ডালটন যে আছে, এই 1 ডালটন এর মান হয়ে থাকে কত? 1 ডালটনের মান হয়ে থাকে 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। এখন এই ভ্যালুটাও অনেক সময় হচ্ছে তোমাদের চলে আসে, তাহলে আমরা এখান থেকে দেখতেছি 1.60 ইনটু 10 ইনভার্স 24 যে ভ্যালুটা আমাদের হবে না, যেহেতু বলে যে আমাদের প্রকৃত ভর লাগবে, প্রকৃত মানের জন্য আমাদের কিন্তু এরকমটা হবে না। এবং এখান থেকে আমরা আরো দুইটা ওয়ার্ড দেখে নেব, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের মান। ইলেকট্রনের চার্জ যে আছে, এই ইলেকট্রনের চার্জ কত হয় থেকে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি ভাইয়া? -4.8 ইনটু 10 ইনভার্স 10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হয়ে থাকে। এছাড়াও ইলেকট্রনের চার্জের মান আবার তোমরা জানো এসআই পদ্ধতিতে হয়ে থাকে -1.6 ইনটু 10 ইনভার্স 19 এত কুলম হয়ে থাকে। এবং এখান থেকে দেখো প্রোটন যে আছে, প্রোটনের ক্ষেত্রেও আমরা এভাবে দেখতে পারবো, প্রোটন এর ক্ষেত্রেও এর চার্জটা আমরা লক্ষ্য করব +4.8 ইনটু 10 ইনভার্স 10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হয়ে থাকে। অ্যান্ড দেন এর চার্জটা হবে কি ভাইয়া? অথবা আমরা বলতে পারবো +1.6 ইনটু 10 ইনভার্স 19 এত কুলম হয়ে থাকে। সবাই একটু আমাকে জানাও যে ভাই সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার কি না, সবাই একটু আমাকে বলো সবার কাছে ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো যে সবাই তোমরা ঠিকঠাক ভাবে সবকিছু বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের ইলেকট্রনের প্রকৃত ভর আমাদের এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। এখন তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখো, চট্টগ্রাম বোর্ডে আমাদের চলে আসছিল। দেখো এটা একটা পরমাণু মডেল থেকে চলে আসছে যে ভাইয়া বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কোন মডেলের সাহায্যে, অর্থাৎ বোর মডেলের সাহায্যে আমরা কোন মৌল বা আয়নের কি করতে পারবো? বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। এখন তোমার মনে কোশ্চেন জাগতেই পারে যে ভাইয়া আমাদের এখানে কি হয়েছে, যে আমাদের এখানে বর্ণালী যে আছে ভাই, বর্ণালীটা কি জিনিস? বর্ণালীটা
একটুখানি আমি যদি তোমাকে শর্ট স্পেসে বলতে যাই বা শর্ট ফর্মে বলতে যাই, সেটা হচ্ছে বিকিরিত তড়িৎচুম্বক যে আছে, এই বিকিরিত তড়িৎচুম্বকের তরঙ্গ দৈর্ঘ্যের বিভাজনকে বলা হয় থাকে এই বর্ণালী। আর এই বর্ণালীটা হয়ে থাকে মৌল বা আয়নের, এবং যেটা বোর পরমাণুর মডেলের মধ্যে দিয়েছিল। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতো যে ভাইয়া বোর পরমাণুর মডেলটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা কত সালে দিয়েছিল বোর পরমাণুর মডেল। আমি কিন্তু তোমাদেরকে রাদারফোর্ড পরমাণুর মডেলটা একটুখানি বলে দিচ্ছি যে এটা কত সালে আমাদের প্রদান করেছিল। রাদারফোর্ড, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিল কত সালে? পরমাণু মডেল দিয়েছিল আমাদের 1911 সালে, 1911 সালে। তাহলে বোর পরমাণু মডেলটা কত সালে দিয়েছিল সবাই একটু বলো। এবং এই বোর পরমাণু মডেলটার অন্য একটা নাম আছে যেটাকে বলা হয় থাকে গ্রহিতা পরমাণু মডেল। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে, ভাই গ্রহিতা পরমাণু মডেল আবার এটা কেমন জিনিস? এটা গ্রহিতা পরমাণু মডেল, এটা গ্রহ থেকে নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রহকে নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে কি হয় থাকে নিজের অক্ষে এবং সূর্যের চারদিকে কি হয় থাকে যে ঘুরতে থাকে। এই কারণে এটা হচ্ছে গ্রহিতা মডেল হিসাবেও এটাকে ডিফাইন করা হয়েছে বোর পরমাণু মডেলটা। এই মডেলে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বর্ণালী সম্পর্কিত আলোচনা করা হয়েছে, কিন্তু একটা ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী সম্পর্কে, একটা ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা হয়েছিল। একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন নিয়ে কি করা হয়েছে? আয়ন নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই তো জোস সবাই বলেছে 1913 সাল। ওকে এই তো জোস সবাই পেরে গেছে। ওকে, তাহলে আমরা দেখতেছি একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন নিয়ে কি করা হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে। বা একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা যদি আয়ন থাকে সেইটার কি করতে পারে? বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কে ভাইয়া? বর্ণালী ব্যাখ্যা করতে পারে আমাদের এই যে বোর পরমাণুর মডেল। তাহলে এইখানের মধ্যে দেখো ভাইয়া, আমরা একটা বিষয় জানি, যদি কোনো একটা পরমাণুতে বা কোনো একটা মৌলতে যদি পজিটিভ চার্জ দেয়া থাকে তাহলে সেটা অবশ্যই ইলেকট্রন কি করে থাকে? ত্যাগ করে থাকে। ধনাত্মক জিনিস কি হয় থাকে যে মন উজাড় করে সবাই কি করে থাকে? দান করে দিয়ে থাকে, দাতা পারসন। ওকে, এখন এই কারণে আমরা দেখতেছি এই হিলিয়াম যে আছে আমাদের কয়টা লাগবে? যে ভাই একটা ইলেকট্রন লাগবে। এখানকার কিওয়ার্ড হচ্ছে একটা ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু বা যে আয়নটা আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো সবাই একটু করে ফেলো। এই তো ডি নাম্বার বলে দিয়েছে। আচ্ছা, ডি নাম্বার বলেছে কেন? ডি নাম্বারটা হলো হিলিয়াম যে আছে, হিলিয়ামের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, একটা পরমাণুতে যে সংখ্যক প্রোটন থাকে ঠিক একই সংখ্যক আমাদের কি থাকে? ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম হচ্ছে 2 নাম্বার মৌল, যেখানে আমাদের কি আছে? প্রোটন আছে 2টা, আমাদের এখানে ইলেকট্রনও থাকবে কয়টা? ইলেকট্রনও থাকবে 2টা, বাট ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটনও হচ্ছে আমাদের 2টা। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাই এখানে আমাকে ইলেকট্রন নিয়ে ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে? ইলেকট্রন নিয়ে আলোচনা করতে হবে। এখন ঋণাত্মক চার্জ বলতে আমি বুঝাই যে কি করছে? ইলেকট্রন সে গ্রহণ করেছে। যেহেতু এখানে আমি দেখতেছি 2টা ইলেকট্রন আছে, কিন্তু আমাকে লাগবে একটা ইলেকট্রন, যার কারণে আমাদের এই অপশনটা হবে না। এখন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন থাকে একটা, আরো একটা গ্রহণ করেছে, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কি? এর 2টা, যেটাও আমাদের এটা বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। এবং প্রোটন দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন হয় থেকে একটা পজিটিভ চার্জ, যেটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করার যদি একটা থাকে, সেই ইলেকট্রন একটাও যদি ত্যাগ করে দেয় তার ইলেকট্রন হচ্ছে 0টা, যার কারণে এটাও আমাদের ব্যাখ্যা করতে পারতেছে না। এই যে ভাইয়া, তাহলে আমাদের এটাই হচ্ছে কারেক্ট আনসার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেন ভাই এটা কারেক্ট আনসার? কারণ এখানে 3+ আছে। 3+ মানে কি? ইলেকট্রন কি করছে? ত্যাগ করেছে। ব্রেলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল। ব্রেলিয়াম হচ্ছে কত নাম্বার মৌল? 4 নাম্বার মৌল। 4টা থেকে যদি একটা ইলেকট্রন কি করে থাকে? 4টা থেকে যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে থাকে, তাহলে ইলেকট্রন থেকে একটা, যেটা আমাদের বোর পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যার জন্যই যথেষ্ট। যে ভাইয়া একটা ইলেকট্রন বিশিষ্ট মৌল বা পরমাণু এর বা আয়নের কি করতে পারে? বর্ণালী ব্যাখ্যা করতে পারে, যার কারণে ঘ নাম্বার ইজ কারেক্ট আনসার। ঘ নাম্বার ইজ কারেক্ট আনসার। সবকিছু তো পারফেক্ট আছে ভাই, আমিও তোমাদের সাথে ক্লাস করতেছি, সবকিছু পারফেক্ট আছে, আমিও তোমাদের সাথে ক্লাস করতেছি, স্মুথলি সবকিছু চলতেছে। হয়তোবা তোমার একটু ক্লাসটা হয়তোবা একটু তোমার নেটের সমস্যা, একটুখানি ক্লাসটা থেকে বের হয়ে আবার জয়েন দাও, তাহলে সবকিছু পারফেক্ট ভাবে দেখতে পারবা। সবকিছু পারফেক্ট আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে দাও। আচ্ছা, ঠিক আছে।
ওকে, আমরা ভাই জাস্ট বেসিক কনসেপ্ট টু প্রো লেভেলের কনসেপ্ট আমরা সবগুলোই দেখবো। ওকে, আসেন নেক্সটে চলে যাই। এটা নেক্সটে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে কি, চট্টগ্রাম বোর্ডে আসছিল যে ভাই 23 এই কোশ্চেনের আনসার আমি করব না, সবার কাছ থেকে এই কোশ্চেনের আমি আনসার চাই, কারণ আমি ওই আগের কোশ্চেনটাতে তোমাদেরকে একটুখানি সময় দিয়েছি যাতে তোমরা এই কোশ্চেনটা সবাই খুব সহজে কি করতে পারো, ক্র্যাক করতে পারো। সবাই একটু এই কোশ্চেনটার আনসার দাও, সবার কাছ থেকে আমি এটা আশা রাখি যে তোমরা সবাই এটার কারেক্ট আনসার দিবা, তোমরা সবাই এটার কারেক্ট আনসার দিবা, কারণ আমি অনেকক্ষণ সময় ধরে তোমাদেরকে ওইটা একটু বুঝাইছি। সো এটার আনসার সবাই 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 একটু দিয়ে দেন, সবাই একটু দিয়ে দেন, সবাই একটু দিয়ে দেন, সবার কাছ থেকে জানতে চাই এই কোশ্চেনটার আনসার। লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো সবাই সবাই এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও, লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো সবাই এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও যে ভাইয়া এটার আনসার কত হবে, যে ভাই এ হবে, বি হবে, নাকি সি হবে, নাকি ডি হবে। একটু দ্রুত দ্রুত সবাই সবাই একটু দিয়ে দাও, সবাই একটু দিয়ে দাও আনসার, সবাই একটু আনসার দিয়ে দাও। দেখি দেখি কে কে পারলা, কে কে পারলা। যে যে পারবে তার নাম বলবো, যে যে পারবে তার নাম বলে দিব আমি, যে যে পারবে তার নাম বলবো, যে যে পারবে তার নাম বলবো। এই তো এই তো হিমেল পেরে গেছে, হিমেল পেরে গেছে, হিমেল ভাইয়া পেরে গেছে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। এই তো রুবা পেয়ে গেছে, হিমেল পেয়ে গেছে, উম্মে তাসলিমা পেয়ে গেছে। এই তো জোস জোস, আমার স্টুডেন্ট সব জোস। এই তো আতিকুল্লাহ, আতিকুল্লাহ পেয়ে গেছে। এই তো সোনিয়া আফরিন। এই তো আমার শিখানো ভাইয়া তখনই সার্থক, আমার শিখানোটা তখনই সার্থক যখন তোমরা সবাই আনসার করতে পারবা। এটাই আমার কাছে শান্তি ভাই, এটাই আমার কাছে শান্তি। এই তো সাব্বির, বৃষ্টি, এই তো জোস, সবাই পেরে গেছে। তার মানে তোমাদের এই রিলেটেড কোশ্চেন আসলে তোমরা সবাই আনসার করতে পারবা। সবাই আনসার দিয়ে দিয়েছে ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। এই যে ডি নাম্বার ইজ কারেক্ট আনসার। এখন বলতে পারো ভাই ডি নাম্বার কেন কারেক্ট আনসার? কারণ এখানে আমরা কি জানি, হিলিয়াম 2টা ইলেকট্রন থাকে, বাট একটা ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে ইলেকট্রন আছে কয়টা, 0 1টা, যার কারণে এটাই আমাদের কারেক্ট আনসার। বাট লিথিয়াম কেন হলো না? কারণ লিথিয়ামের ইলেকট্রন থাকে 3টা, এখন বর্তমান 3টে ইলেকট্রন ত্যাগ করে, তার ইলেকট্রন হচ্ছে 0টা। হিলিয়ামের ইলেকট্রন থাকে 2টা, সে টোটাল ইলেকট্রন 2টাই যদি ত্যাগ করে থাকে তাহলে তার ইলেকট্রন থাকে 0টা। হাইড্রোজেনের ইলেকট্রন থাকে 1টা, সে যদি একটা ইলেকট্রনে ত্যাগ করে তার ইলেকট্রন থাকবে 0টা, যার কারণে আমাদের একটা ইলেকট্রন বিশিষ্ট বোর পরমাণুর মডেল আমাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, যার কারণে দিস ইজ দ্য কারেক্ট আনসার। আসেন নেক্সট। নেক্সট দেখেন এখানে যে কোশ্চেনটা বলা আছে, যেটা যশোর বোর্ড 2023 সালে চলে আসছিল, যে ভাইয়া বলেছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এখন এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটার অন্য একটা নাম আছে, এই নামটা কে কে বলতে পারবা আমাকে একটু জানাও তো দেখি, যে ভাইয়া আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার অন্য একটা নাম আছে, এই নামটা কি একটু সবাই আমাকে বলো। ওকে হবে 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 ভাইয়া, ঠিক সময় মতো তোমাদের ক্লাসটা হবে, ঠিক সময় মতো ক্লাসটা হবে, ঠিক সময় মতো ক্লাসটা হবে। ওকে, এই তো আনসার করা শুরু করে দিয়েছে সবাই। দেখো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটাকে বলা হয় থেকে রাদারফোর্ড পরমাণুর মডেল পরীক্ষাও বলা হয় থেকে, অর্থাৎ আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটাকে রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষাও বলা হয় থেকে। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষা, রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষাও বলা হয় থেকে, রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষাও বলা হয় থেকে এই আলফা কণা পরীক্ষাটাকে। রাদারফোর্ড নিম্নের কোন ব্যবহার করেনি, অর্থাৎ নিচের কোন উপাদানটা ব্যবহার করেনি। এখন এই রাদারফোর্ড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় এইখানের মধ্যে দেখো ভাইয়া, এটাকে আবার নিউক্লিয়াস আবিষ্কারক পরীক্ষাও বলা হয় কি বলা থেকে, নিউক্লিয়াস, এগুলো কিন্তু অনেকভাবে পেঁচায় চলে আসে, নিউক্লিয়াস আবিষ্কারক বিক্রিয়াও বলা থেকে, আবিষ্কারক পরীক্ষাও বলা থেকে, নিউক্লিয়াস আবিষ্কারক পরীক্ষাও বলা হয় থাকে। যেটা নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে, নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কিন্তু এই রাদারফোর্ড স্যার, নিউক্লিয়াস আবিষ্কারক কে, রাদারফোর্ড স্যার, রাদারফোর্ড স্যার এটা আবিষ্কার করে থাকে। এখন এখান থেকে দেখো তোমাকে বলেছে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় রাদারফোর্ড নিচের কোনটি ব্যবহার করেননি। রাদারফোর্ড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার ক্ষেত্রে তিনি 3টা উপাদান ব্যবহার করেছিলেন। এই 3টা উপাদান কি কি ভাইয়া? একটা হচ্ছে আলফা কণাকে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন? আলফা কণাকে ব্যবহার করেছিলেন। এবং তোমরা ইতিমধ্যে জানো আলফা কণাটা কি, দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে বলা হয় থেকে আলফা কণা বলা হয়ে থাকে। এবং পরবর্তীতে যে জিনিসটা তিনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড এর কি হয় থাকে, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, পর্দা, অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা কি করেছিলেন, পর্দা তিনি ব্যবহার করেছিলেন। অ্যান্ড দেন লাস্ট বাট নট লিস্ট তিনি যে পদার্থটা ব্যবহার করেছেন সেটা কি বলতে পারবা?
পাতলা স্বর্ণের পাত। মেয়েদের অনেক পছন্দের জিনিস একটা, সেটা হচ্ছে যে ভাই স্বর্ণের জিনিস, তাদের অনেক অনেক পছন্দের জিনিস সেটা হচ্ছে স্বর্ণের বা গোল্ডের কোনো গিফট তাদের পাওয়াটা একটা অনেক অনেক বড় একটা জিনিস তাদের। তাহলে স্বর্ণের পাতলা পাত, স্বর্ণের পাতলা পাতলা পাত, এই স্বর্ণের পাতলা পাতের পুরুত্বটা কি হয়ে থাকে ভাইয়া 0.0004 এত সেন্টিমিটার হয়ে থাকে তাদের। এই তিনটা পদার্থ তিনি ব্যবহার করেছেন। এই আলফা কণাটাকে লেড ব্লকের মধ্যে রাখা হয়েছিল। কোথায়? লেড ব্লক যে রয়েছে এই লেড ব্লক থেকে তোমাদের রেডিয়াম যে আছে, রেডিয়াম পদার্থ থেকে কি করেছিল এই আলফা কণাটা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এইখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে যে 2 এখানে 4 হইতো। ওকে, তাহলে আমরা দেখতেছি ভাই আলফা কণা মানে এটাকে আমরা বলতেছি কি ভাই আলফা কণা, অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াস যেটা ব্যবহার করা হয়েছিল। কিন্তু তোমাকে বলেছে কি ভাই, বলেছে ব্যবহার করেনি, যার কারণে আমাদের পাতলা স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছিল। জিঙ্ক সালফাইড যে আছে, জিঙ্ক সালফাইড এর কি করা হয়েছে, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল। এই জিঙ্ক সালফাইডের পরিবর্তে তোমাদের আরো একটা পদার্থ ব্যবহার করা হয় থাকে, যেটা ফিজিক্সের মধ্যে দেখতে পারবা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে আছে এইখানের মধ্যে তোমাদের হচ্ছে ভাই দেওয়া আছে বেরিয়াম প্লাটিনোসায়ানাইড। ব্যারিয়াম প্লাটিনোসায়ানাইড, প্লাটিনোসায়ানাইড এটা কিন্তু চলে আসতে পারে বেরিয়াম প্লাটিনোসায়ানাইড। সো আমরা দেখতেছি এখানে ভাই নিউট্রনের কোনো আলাপ আলোচনা নাই, নিউট্রনের বা স্থায়ী পদার্থের কোনো আলাপ আলোচনা নাই, যার কারণে দিস ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার। এই তো সবাই 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 জোস, এই তো সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। এই তো হিমেল পেরে গেছে, আরাফাত পেরে গেছে, আতিকুল্লাহ পেরে গেছে। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি এবং সবাই আমরা উপকৃত হতে পারি। সো কথা না বাড়াবো, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলছে, যেটা চট্টগ্রাম বোর্ডে চলে আসছিল 22 সালে, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়। যে 99% আলফা কণা কি করতেছে ভাইয়া, স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে। ভাই স্বর্ণের ভেতর দিয়ে কি করতেছে, যে আলফা কণা চলে যাচ্ছে। বিষয়টা কি রকম একটু সবাই তাহলে দেখো ভাই, যদি চলে যায় সে আর কিন্তু কি করে না, ব্যাক করে না। যে চলে যায়, যে থাকার সে থাকে, আর যে চলে যাওয়ার চলে যায়। ঠিক একই রকম ভাবে এই আলফা কণা যখন চলে গেছে তার মানে তোমাকে কি ভাইয়া, তোমার মন কি ভরে গেছে? সে যখন চলে যাবে তোমার কি মন ভরে যাবে? কখনোই তোমার মন ভরে যাবে না, তোমার অতৃপ্তি ভাব থাকবে, মানে তুমি নিজেকে ফাঁকা ফাঁকা অনুভব করবা। সেই ট্যাকট্রিক্স অ্যাপ্লাই করলেও কিন্তু তুমি এই কোশ্চেনটার আনসার করে যেতে পারো। সো সবাই একটু আনসার করো, আমি একটু এক্সপ্লানেশন দেই তোমাদেরকে। রাদারফোর্ড এর নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা, দেখো ভাই আমি কিছুক্ষণ আগে বলছি যে রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষাটাকে নিউক্লিয়াস আবিষ্কারক পরীক্ষাও বলা হয় থাকে, যেখানে 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম যে ভাইয়া এইটা যদি কি হয়ে থাকে, লেড একটা ব্লক হয়ে থাকে, এই লেড ব্লকের মধ্যে আমি কি করছি, লেড ব্লকের মধ্যে রেডিয়াম থেকে আলফা কণা আমি বিস্ফোরণ করাচ্ছি এবং এখানে একটা পাতলা স্বর্ণের পাত আছে। এই পাতলা স্বর্ণের পাত থেকে যদি স্বর্ণের পাত থেকে যদি কি হয় থাকে ভাই, এইখানের মধ্যে চারদিকে আমি বেরিয়াম প্লাটিনোসায়ানাইড অথবা আমি বলতে পারি কি পাতলা স্বর্ণের পাত যদি আমি নেই, তাহলে এই স্বর্ণের পাতগুলো যদি নেওয়া হয় থাকে, এখান থেকে দেখা যাবে যে অধিকাংশ আলফা কণা এখান থেকে কি করতেছে, এখান থেকে যে এই যে ঠিক এদিক বরাবর ঠাস 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 করে কি করতেছে, পর্দাটাকে দীপ্তিমান করতেছে। খুবই কম সংখ্যক আলফা কণা যে আছে, কম সংখ্যক আলফা কণা এই পজিটিভ চার্জ এখানে বিদ্যমান থাকার কারণে বিপরীত দিকে ব্যাক করে থাকে। এখন এই ব্যাক করে যে থাকে, তাহলে আমি বুঝতেছি যে এইখানের মধ্যে পাতলা স্বর্ণের পাত ভেদ করে যাওয়া মানে কি, এর মধ্যে কি অনেক কিছু জিনিসপত্র আছে? কখনোই অনেক জিনিসপত্র থাকতে পারে না। যেখানে দেখো পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত বলে ভাই ব্যাক তাহলে করতো, যদি আমাকে কি করে ছেড়ে চলে না যেত, তাহলে সে আমার কাছে কি হইতো, ব্যাক চলে আসতো। যেহেতু আলফা কণাটা হচ্ছে ধনাত্মক, তাহলে ধনাত্মক কি করবে, এই যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত বলে ব্যাক করার কথা ছিল, কিন্তু ব্যাক করে নাই, আমাদের চলে গেছে, যার কারণে আমাদের এই অপশনটা হতে পারতেছে না। আলফা কণার গতিশক্তি বেশি বলে ভাই, বেগ বেশি হলে তো গতিশক্তি বেশি হবে। সো এই জিনিসটাও আমাদের এখানে কারেক্ট হচ্ছে না। আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম, ভাই প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম হলে তো ভাই এই জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে দীপ্তিমান বা উজ্জ্বল করতো না, এবং আমরা এখান থেকে তাদের কি করতে পারতাম না, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ও তাদের পরিবর্তন দেখে আমরা নির্ণয় করতে পারতাম না, যার কারণে এই অপশনটা আমাদের হচ্ছে না। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমার মন ক্ষান্ত করে সে চলে গেছে, আমার মনকে ফাঁকা করে দিয়েছে, সেই পরমাণুর অধিকাংশ স্থান কি হয়ে গেছে,
ফাঁকা, এই জিনিসটাকে আমরা অবজার্ভ করতে পারতেছি। সো সবাই আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কি না? একটু সবাই আমাকে বলো, সবাই এই কোশ্চেনটার আনসার বুঝতে পারছো কি না? একটু সবাই আমাকে বলো যে ভাইয়া তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং ক্লাসটা একটুখানি শেয়ার করে দাও। আমরা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু সলভ করতেছি। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ভাইয়েরা এত কষ্ট করে তোমাদের জন্য সবকিছু সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি, একটুখানি ক্লাসটা শেয়ার করে দিতে পারবে না তোমরা? একটুখানি ক্লাসটা শেয়ার করে দিতে পারবে না? ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই তো সবাই আনসার দিয়ে ফেলেছে, চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এটা কুমিল্লা বোর্ডে আসা কোশ্চেন। কুমিল্লা বোর্ড সবসময় একটু এদিক যেদিক কোশ্চেন করে, তারা সবসময় একটু ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করে থাকে। সেই ইউনিক কনসেপ্টের ধারাবাহিকতায় তারা কিন্তু এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে। সো আমরা ম্যাথমেটিক্যাল কোশ্চেনও সমাধান করব। জাস্ট ভাইয়ের সাথে দেখো ভাই কি ট্যাকটিক্স অ্যাপ্লাই করে ম্যাথগুলো সলভ করে এবং কত সহজেই সলভ করা যায় তার নির্জা টেকনিক আমি তোমাদেরকে শিখাবো। দেখো বলেছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে। কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে। হাইড্রোজেন পরমাণু বলার সাথে সাথে আমি বুঝে গেছি তার প্রোটন সংখ্যা বা আমরা বলে থাকি পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এন্ড দেন চতুর্থ কক্ষপথ যখন বলেছে, চতুর্থ কক্ষপথ বলার সাথে সাথে আমি বুঝে গেছি যে এন এর মান, যেটা কক্ষপথ আমাদেরকে নির্দেশ করে থাকে, এই এন এর মান কত হবে? এন এর মান হয়ে যাবে আমাদের 4। এন্ড দেন ব্যাসার্ধ যখন বলে দিয়েছে তখন আমি ধরে ফেলেছি যে ব্যাসার্ধ মানে আর এর মান আমাকে বলে দিয়েছে। কিসের মান? আর এর মান বলে দিয়েছে। হরে ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ, যখনই আমাকে গতিবেগ বলে দিয়েছে তখনই আমি বুঝে গেছি যে আমাকে বেগের মান নির্ণয় করতে বলছে, মানে ভি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি দেখেছি জেড আছে, এন আছে, আর আছে। তাহলে আমরা ভাই জানি যে বোর পরমাণুর মডেলে কৌণিক ভরবেগ যে আছে এই সম্পর্কিত একটা শিখার্য দেওয়া হয়েছিল। সেই শিখার্যের আলোকেই আমাদের এই কোশ্চেনটা আনসার করতে হবে। ওই শিখার্য দেখে আমরা শুধুমাত্র ক্ষান্ত থাকবো না, আমরা আরো কত সহজে এই ম্যাথগুলোকে সলভ করতে পারি যদি আমাদের এখান থেকে জাস্ট কক্ষপথ আর প্রোটন সংখ্যা দেওয়া থাকে বা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে। তাহলে কিভাবে আমরা শক্তি নির্ণয় করব এবং আমরা কিভাবে বেগ নির্ণয় করব এবং ব্যাসার্ধ নির্ণয় করব, এরই নির্জা টেকনিকও আমরা দেখে ফেলবো। সো আমরা এখান থেকে যদি বলি যে কৌণিক ভরবেগ যেটা এল ইকুয়াল বলা যায় mvr ইকুয়াল লেখা যায় nh বাই টুয়াইস পাই, এই জিনিসটা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন বোর স্যার আমাদেরকে এই জিনিসটা দিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের এখান থেকে যে বিষয়টা আছে, আচ্ছা অরেঞ্জ কালারটার জায়গায় অন্য কালার ইউজ। ওকে ঠিক আছে, আমাকে বলবা তোমরা, তাহলে আমাকে বলবা তাহলে আমরা ওভাবেই অ্যাপ্রোচ করব। ওকে প্যারা নাই, আসেন। ওকে, অবশ্যই আমরা নেক্সট ক্লাসে সিকিউ নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে নেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে আমরা এখান থেকে দেখতেছি ভাই আমরা এইখানের মধ্যে কি নিয়ে ডিল করতেছি, যে ইলেকট্রন নিয়ে ডিল করতেছি। কি করতেছি? ইলেকট্রন নিয়ে ডিল করতেছি। এখন আমরা জানি ইলেকট্রনের ভর কিছুক্ষণ আগে দেখেছি, এটা হচ্ছে কি ইলেকট্রনের ভর নির্দেশ করবে। ইলেকট্রনের ভর আমরা কত দেখেছি? 9.1 ইনটু 10 ইনভার্স কি দেখেছি ভাইয়া? 31 এত কেজি দেখেছি। ভি এর মান মানে বেগ আমাকে নির্ণয় করতে বলতেছে, ইনটু ব্যাসার্ধ আমাদের দেয়া আছে সেটা কত ভাই? 7.5 ইনটু 10 ইনভার্স কত আমাদের? 10 ইকুয়াল এন এর মান আমার কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে চতুর্থ, অর্থাৎ 4 ইনটু কি হবে? এইচ হচ্ছে কি ভাই? প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কের কনস্ট্যান্ট মান, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের এককটা কি একটু সবাই আমাকে বলো তো ভাইয়া? 6.626 ইনটু 10 ইনভার্স 34 এককটা কি? সবাই কিন্তু তোমরা ভুল করে থাকো, আর এই একক থেকে কিন্তু তোমাদের শুধুমাত্র বোর্ড পরীক্ষায় না রে ভাইয়া, তোমাদের ভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেন চলে আসে। সো সবাই একটু আমাকে বলো তো যে ভাইয়া এইখানের মধ্যে আমাদের প্লাঙ্কের ধ্রুবকের একক কি হবে? এককটা কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো আমাকে এককটা কি হবে। তাহলে আমি এখান থেকে জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি 6.626 ইনটু 10 ইনভার্স 34। এখন 6 ইনটু 10 ইনভার্স 34 বাই কি করব? টুয়াইস পাই দিব। তাহলে এখান থেকে আমি ভি এর ভ্যালু এখন পেয়ে যাব। ভি এর ভ্যালু আমাদের আসবে যে ভাইয়া কত আসবে আমাদের ভি এর ভ্যালু? যে টুয়াইস পাই ইনটু 9.1 ইনটু 10 ইনভার্স 31 ইনটু 7.5 ইনটু 10 ইনভার্স কি করব? 10। এইটা আর উপরে থাকবে 4 ইনটু যে 6.626 ইনটু 10 ইনভার্স 34। এটার এককটা কি দেখি কে পারলো?
এই যে দেখো ভাইয়া একক হচ্ছে জুল, আর কি হবে জুলের সাথে সেকেন্ড, পার সেকেন্ড না রে ভাইয়া, জুলের সাথে সেকেন্ড থাকবে, পার সেকেন্ড কখনোই হবে না। তোমরা যে ভুলটা করে থাকো জুল পার সেকেন্ড বলে দাও, জুল পার সেকেন্ড বলে দাও, কিন্তু জুল পার সেকেন্ড হবে। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আনসারটা পেয়ে যাবো। একটুখানি ক্যালকুলেশনটা আমরা করে নেই যে ভাই এখানে ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত আসে। ওকে, প্রথমত আছে আমাদের 4 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 বাই টুয়াইস পাই into 9.1 into 10 inverse 31 into 7.5 into 10 inverse 10. Okay, 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 6.180। এই যে দেখো আমাদের গ নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, যে ভাইয়া কি আসছে 6.180 এত ইনটু 10 টু দি পাওয়ার 5, এইটা হচ্ছে আমাদের বেগের মানটা চলে আসবে, বেগের মানটা চলে আসবে। এই তো সবাই আনসার করে দিয়েছে, ধূপধাপ আনসার শুরু করে দিয়েছে যে ভাইয়া এটার আনসার হবে সি, এটার আনসার হবে সি। এই তো সবাই পেরে গেছে। যারা যারা পেরে গেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই কোশ্চেনটার আনসার পেরে গেছো। এই তো জোস পোলাপান সবাই পেরে গেছে। এই তো আনসার দিয়েছে আরিফও। ওকে, ধন্যবাদ। তাহলে দেখো ভাই এখান থেকে আমরা কি দেখলাম যে কৌণিক ভরবেগ দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, কৌণিক ভরবেগ দিয়ে আমরা এখান থেকে বেগ, ব্যাসার্ধ এবং আমরা এখান থেকে এন এর মান এবং আমরা এখান থেকে এম এর মানও নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমাদের এইভাবে দেয়া না থাকে, অন্য একটু ভাবে দিয়ে দেয় যে ভাইয়া এন আর জেড এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে আনসারগুলো করব একটুখানি লক্ষ্য করো। আমি একটুখানি এখানে দেখা দিচ্ছি যে ভাইয়া আমাদের এটা কিভাবে আমরা আনসার করতে পারবো। যদি আমাদের ব্যাসার্ধ বলা হয় থেকে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, যেটা আমরা কি করব শর্টকাট ট্যাকট্রিক্স এর মাধ্যমে বের করব। 5.3 ইনটু 10 ইনভার্স কি করব 11 ইনটু এন স্কয়ার বাই কি করব জেড, এন স্কয়ার বাই জেড। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু যেটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আর যদি শক্তি নির্ণয় করতে পারে ই এন তম কক্ষপথের শক্তি, তাহলে মাইনাস 2.18 ইনটু 10 ইনভার্স কি করব ভাইয়া 18 ইনটু এন স্কয়ার জেড স্কয়ার বাই এন স্কয়ার, জেড স্কয়ার বাই কি করব জেড স্কয়ার বাই এন স্কয়ার আমরা এখান থেকে নির্ণয় করব। আর যদি ভি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে সেটা হচ্ছে কি যে 2.18 ইনটু 10 ইনভার্স কি করব 10 টু দি পাওয়ার 6 ইনটু জে এন বাই জেড করব, কি করব যে জেড বাই এন করব, জেড বাই এন আমরা লিখে দেব, জেড বাই এন লিখে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আমরা খুব শর্টকাটে এই তিনটা ফরম্যাট ইউজ করে আমরা কি করতে পারবো ভাইয়া, এই তিনটা ফরম্যাট ইউজ করে আমরা এখান থেকে আমরা আমাদের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আর যদি আমাদের এখানে যদি আমার কক্ষপথ দেওয়া থাকে এবং আমার যদি কি থেকে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, আমরা খুব সহজেই কি করতে পারবো আমাদের এই কোশ্চেনগুলো আনসার আমরা করে ফেলতে পারবো। সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া তোমরা সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, একটু সবাই আমাকে যে বলো যে সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, একটুখানি বলো ভাইয়াকে যে সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। যদি সবাই ঠিকঠাক ভাবে বুঝে যাও একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সবকিছু পারফেক্ট, সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছি। একটু দ্রুত আমাকে জানাও, একটু দ্রুত আমাকে জানাও, তোমাদের অপেক্ষায় আছি আমি, একটু দ্রুত আমাকে জানাও। ওকে ওকে, জোস জোস, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। এই তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সবাই বুঝতে পারছে। তোমরা বুঝতে পারলেই আমি সার্থক যে ভাইয়া আমি যা পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আসেন নেক্সটে আমরা চলে যাব। নেক্সট দেখেন নেক্সট কোশ্চেন কি আছে আমাদের। নেক্সট কোশ্চেনটা সবাই একটু আনসার করো, কারণ এইটার জাস্ট সিম্পল ভার্সন। সবাই একটু নেক্সট কোশ্চেনটার আনসার করো, এটা জাস্ট সিম্পল ভার্সন। একটু দ্রুত সবাই একটু এটার আনসার করো। সবার কাছ থেকে এটা আনসার জানতে চাই, কারণ এটা খুবই ইজি, জাস্ট এন এর মানটা বসাইতে পারলেই কাজ কমপ্লিট, এন এর মানটা বসাতে পারলেই জাস্ট কাজ কমপ্লিট। একটুখানি সবাই আমাকে বলো এন এর মানটা জাস্ট বসাতে পারলেই কাজ কমপ্লিট। ওকে, দেখেন আমরা কি দেখেছিলাম পরমাণুর তৃতীয় কক্ষপথ বলতে আমরা কি বুঝেছি যে এন এর মান আমাদেরকে বলে দিয়েছে, এন এর মান হচ্ছে 3 হবে। একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে কৌণিক ভরবেগ দিয়ে ম্যাথ পর্যন্ত করিয়েছি। সো কৌণিক ভরবেগের সমীকরণ আমরা জানি কি, যে কৌণিক ভরবেগের সমীকরণ জানি L ইকুয়াল mv/r ইকুয়াল কি হয় থাকে nh/2y। সো আমি দেখতেছি সব জায়গাতে mv/r আছে। সো n এর মানটা আমাদের জাস্ট দেয়া আছে, সেটা হচ্ছে 3। তাহলে এখানে n এর মানটা যদি আমি 3 ভরে দেই 3h/2y, এখানে ক্যালকুলেশন করার কিছু নাই। সো জাস্ট আমরা খুব সহজেই কি করতে পারবো, এখান থেকে আমরা ভ্যালুটা এক্সিকিউট করতে পারবো। তাহলে আনসার আসছে 3h/2
টোয়াইস পাই। দেখি কে কে পারলা, দেখি কে কে পারলা তোমরা, দেখি কে কে পারছো এই কোশ্চেনের আনসার। খুবই খুবই বাচ্চা লেভেলের একটা কোশ্চেন এটা, খুবই বাচ্চা লেভেলের একটা কোশ্চেন এটা। দেখি কে কে পারছো তোমরা, দেখি কে কে পারছো, কে কে পারছো দেখি। এই তো সবাই। আচ্ছা, এলটা হচ্ছে ভাই কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় থেকে, এলটা দ্বারা কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় থেকে, যেটা তোমরা ফিজিক্সের ক্ষেত্রে পাবা, ফিজিক্সে পাবা নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে তোমরা পাবা এল দ্বারা এমভিআর কে প্রকাশ করা হয় থেকে। বুঝতে পারছো প্রিয়া খাতুন? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই তো সবাই সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, সবাই পেরে গেলেই তো জোস, সবাই পেরে গেলেই জোস। যদি এইখানের মধ্যে ভাই দেখো তোমাদের এরকম ভাবে দেওয়া থাকে, যদি এভাবে দেওয়া থাকে যে ভাই 3D অরবিটালে কি আছে, 3D অরবিটাল দেওয়া আছে, 3D অরবিটালে যদি ইলেকট্রন থাকে তখন তুমি এমভিআর এর সূত্রটা আবার এইভাবে নির্ণয় করতে পারবা। এমভিআর ইকুয়াল রুট ওভার 2 × টুয়াইস এল প্লাস 1, 2 × টুয়াইস এল প্লাস 1 কি করবা এইচ বাই টুয়াইস পাই দিও, এভাবে তুমি নির্ণয় করে দিতে পারবা। যদিও এখানে তোমাদের দেয়া নাই যে ভাই এখান থেকে আমরা যদি কি করতে থাকি টুয়াইস এল প্লাস 1 এর এখানে 1 যদি হয় থাকে, কি থাকে 1 যদি থাকে, তাহলে আমরা এখান থেকে পাবো কি যে ভাইয়া এখান থেকে 2 + 1 অর্থাৎ 3 × 2 = 6 অর্থাৎ √6 এইচ বাই টুয়াইস পাই। যদি আমাদের কি থাকে কোনোভাবে এই যে এল এর জন্য আমরা এখান থেকে কি করতে পারবো যে এখান থেকে ভ্যালুগুলো আমরা এখান থেকে বসায় দিয়ে করতে পারবো। ওকে, 3D তে ইলেকট্রনের কথা যদি বলে তাহলে আমরা এইভাবে করব। আশা করি সবাই বুঝে গেছো, আশা করি সবাই বুঝে গেছো। অর্থাৎ এখান থেকে আমরা এল ইন্টু সরি এইখানের মধ্যে আছে জাস্ট এল হবে, এল ইন্টু আমি যদি একটু সূত্রটা সুন্দর মতো লিখে দেই, এমভিআর ইকুয়াল বলা যাবে রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 বাই এখান থেকে এইচ বাই টুয়াইস পাই আমি বলতে পারবো, এইচ বাই টুয়াইস পাই হয়ে বলে দিতে পারবো। তাহলে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আনসার যদি অরবিটালে ইলেকট্রন বলে দেয়, কি বলে দেয় অরবিটালে ইলেকট্রনের কথা বলে দেয়, অরবিটালে ইলেকট্রনের কথা যদি বলে দেয় তাহলে আমরা এইভাবে আনসার করব। ওকে, আসেন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এই যে এটা খুবই একটা ইজি কোশ্চেন, এটা খুবই একটা ইজি কোশ্চেন, তোমরা সবাই পারার কথা, এটা তোমরা সবাই পারার কথা, যেটা সিকিউতে আসতে পারে। হ্যাঁ, এটা সিকিউতে আসতে পারে। ওকে, সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো দেখি ভাইয়াকে, সবাই একটু ভাইয়াকে বলো। আচ্ছা ভাই, এইখানের মধ্যে যদি তোমার কোয়ান্টাম সংখ্যা ঠিক আগের পার্ট থেকে কোশ্চেন আসে, মানে শক্তি রিলেটেড, ব্যাসার্ধ রিলেটেড, তাহলে আমি যে তিনটা তোমাদের সূত্র দেখা দিলাম শর্টকাটে, সেই সূত্রগুলো চলে আসতে পারে। যেমন ইএন এর যে ভ্যালুটা আছে, ইএনটা আসবে আবার -13.6, এইটা ইনটু আমি বলতে পারি z²/n², যেটা আমাদের এভাবে ইলেকট্রোভোল্ট এককে আসবে, এটা ইলেকট্রোভোল্ট এককে এভাবে ভ্যালু আসতে পারে। অথবা -2.18 × 10⁻18 ইনটু কি হবে z²/n², এরকম ফরম্যাটে আসতে পারে। আর যে আছে আর হচ্ছে এখান থেকে আমরা দেখেছি 5.3 × 10⁻11 ইনটু n²/z। তারপর আমরা ভি এর মান দেখেছি 2.18 × 10⁶ ইনটু z/n। এভাবে আমাদের ভ্যালুগুলো দিয়ে এখান থেকে মিটার পার সেকেন্ড এককে আসবে, এটা মিটার এককে আসবে। ওকে, এইগুলো দিয়ে তোমাদের শক্তি বা হচ্ছে এখান থেকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে এইভাবে চলে আসবে। এখন দেখো এখানে বলেছে কোনটি আইসোটনের উদাহরণ, কি বলেছে আইসোটনের উদাহরণ। আমরা শুধুমাত্র আইসোটন বা এরকম টার্ম দেখেই ক্ষান্ত থাকবো না, আমরা অবশ্যই কি করব সবগুলো একটুখানি ইন ডিটেইলস দেখার চেষ্টা করব। যে ভাইয়া দেখো আইসোটোপ যে আছে, আইসোটোপ আছে। তারপরে আমরা আইসোটোপের ক্ষেত্রে কি জানি যে প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা কি হয় থাকে ভাইয়া প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি হয় থাকে প্রোটন সংখ্যা সেম হয় থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় থাকে প্রোটন সংখ্যা সেম হয় থাকে, প্রোটন সংখ্যা কি হয় থাকে সেম হয় থাকে। এটা হচ্ছে আইসোটোপ। এবং এইখানের মধ্যে আইসোটোপের প্রোটন সংখ্যা কি হয় থাকে সেম হয়ে থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি তোমাকে বলি যে হাইড্রোজেনের 1 1, হাইড্রোজেনের 1 2, হাইড্রোজেনের 1 3, এটা হচ্ছে কি ভাইয়া প্রোটন সংখ্যা। দেখো এখানে আমি দেখতেছি এটার প্রোটন সংখ্যা হচ্ছে 1, এই যে এটার প্রোটন সংখ্যা 1, এটার প্রোটন সংখ্যা 1, তাহলে এটা হচ্ছে আইসোটোপ। আর আইসোবার যদি আমরা লক্ষ্য করি, আইসোবার তোমরা সবাই আনসার করতে থাকো। আইসোবার হচ্ছে কি যে ভাই ভর সংখ্যা কি হবে, ভর সংখ্যা সেম, বাট এই আইসোটোপটা তৈরি হয়ে থাকে কি ভাই নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে তৈরি হয় থাকে, ভিন্নতার
কারণে তৈরি হয় থাকে, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে তৈরি হয় থাকে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি আইসোবার হচ্ছে কি ভাইয়া, আমরা আইসোবার দেখলাম যে ভাই এখানে ভর সংখ্যা সেম হয় থাকে। ভর সংখ্যা সেম মানে কি, যদি আমি কপার নিয়ে আলোচনা করি এবং জিঙ্ক নিয়ে আলোচনা করি, যেটা কপারের আণবিক ভর হয় থেকে 64 এবং যেটার প্রোটন সংখ্যা হচ্ছে 29, আর প্রোটন জিঙ্কের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 30, বাট এটার আণবিক ভর হচ্ছে কত আমাদের 64। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে বিষয়টা, যে এখানকার ভর সংখ্যা এবং এখানকার ভর সংখ্যা হচ্ছে দুটোই সমান, যার কারণে এটাকে আমি বলতেছি আইসোবার। আর এইখানের মধ্যে যে বিষয়টা আলোচনা করা আছে আইসোটোন, আইসোটোনটা কি হবে, আইসোটোনটা হচ্ছে নিউট্রন সংখ্যা কি হবে ভাইয়া, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা কি হবে সেম হবে, নিউট্রন সংখ্যা সেম। নিউট্রন সংখ্যা কিভাবে আমি বের করি, নিউট্রন সংখ্যাটা বের করা হয় থেকে যে ভর সংখ্যা যে আছে, ভর সংখ্যা থেকে যদি আমরা কি করি, প্রোটন সংখ্যা বাদ দিই, প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পাবো কি ভাইয়া, নিউট্রন সংখ্যা পাবো, নিউট্রন সংখ্যা। তাহলে আমি এখান থেকে জাস্ট মাইনাস করে করে দেখবো যে কোনটার ক্ষেত্রে সেম আছে। 18 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে আমাদের কত থাকে ভাই, 22 থাকে। এখন এদের মধ্যে যদি গ্যাপ দেখি আমি দেখা যাচ্ছে 21, এদের মধ্যে যদি গ্যাপ দেখি আমি দেখা যাচ্ছে ভাই 20, মানে এদের নিউট্রন সংখ্যা কোনোটারই কি নাই ভাই, ঠিক নাই, যার কারণে এ নাম্বার অপশন বা ক নাম্বার অপশন আমাদের হবে না। 16 থেকে 36 এখানে আমি দেখতে পাচ্ছি 20, 17 থেকে 37 আমি দেখতেছি 20, এদের মধ্যে আমি দেখতেছি 19 থেকে 39 যেটা হচ্ছে 20, মানে এদের নিউট্রন সংখ্যা সবাইরই সমান, যার কারণে বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার, বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। বাট এদের ক্ষেত্রে যদি ডিফারেন্স দেখি তাহলে একটাও আমরা দেখতেছি ঠিক থাকতেছে না, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 19, এখানে 20, যার কারণে এটা হচ্ছে না। আবার এখানে আমি দেখতেছি 21, বাট এখানে দেখতেছি 20, যার কারণে এই অপশনগুলো আমাদের হবে না। আশা করি আইসোটোপ, আইসোবার, আইসোটোন রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তোমরা খুব সহজে কি করতে পারবা, আনসার করতে পারবা, খুব সহজেই তোমরা কি করতে পারবা, আনসার করতে পারবা। ওকে, এই তো জোস। হ্যাঁ ভাই, ক্লাস শেষে দেওয়া হবে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, একটু সবাই একটু মেনশন করে জানিয়ে দাও সবার ফ্রেন্ডদেরকে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। আসেন সবাই একটু নেক্সট কোশ্চেনে জাম্প করি। এই যে ভাই দেখেন, আমরা যে জিনিসটা দেখেছি তার একটা মানে এক্সট্রা ভার্সন বলতে পারবো বা প্রিসাইজ ভার্সন আমরা বলতে পারি এটাকে, যে ভাইয়া এক্স একটা মৌল দিয়েছে যেটা হচ্ছে 26 নাম্বার মৌল এবং যেটার ভর সংখ্যা দিয়েছে 54, এবং ওয়াই একটা মৌল দিয়েছে যার ভর সংখ্যা দিয়েছে আমাদেরকে 56 এবং নিচে প্রোটন সংখ্যাটা কত সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, সেটাই কিন্তু আমাকে বের করতে হবে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে নিউট্রন সংখ্যা বের করা শিখিয়েছি এবং এই নিউট্রন সংখ্যা বের করে আমরা কিভাবে খুব সহজে এখান থেকে আনসার করতে পারবো সেই বিষয়টা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হবে। সো দেখেন এখান থেকে কি বলছে, আইসোটোনিক। আইসো মানে কি জানি আমরা, আইসো মানে জানি একই, আইসোটোনিক মানে কি বোঝাচ্ছে, আইসোটোনিক বলতে বোঝাচ্ছে আমাদের একই নিউট্রন, টনিক এখান থেকে বলে রাখছি নিউট্রন, অর্থাৎ একই নিউট্রন হবে। অর্থাৎ এই মৌলটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা যত পাবো এই মৌলটার ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা তত পাবো। আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করি, যে ভাই ভর সংখ্যা, তোমরা সবাই আনসার করো দেখি, ভর সংখ্যা মাইনাস কি করে দেখি, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে 26 এর এদিক থেকে হচ্ছে 4 আর এর দিক থেকে হচ্ছে 4, 4 4 8। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে ভাই আমাদের কি হচ্ছে, মাঝখানে আছে 20, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 28 পেয়ে যাচ্ছি এদের নিউট্রন সংখ্যা। তাহলে এই মৌলের যদি নিউট্রন সংখ্যা 28 হয় অবশ্যই তাহলে এই মৌলেরও কি হবে, নিউট্রন সংখ্যা আমাদের কি হবে, যে নিউট্রন সংখ্যা আমাদের 28 হবে। তাহলে ইকুয়াল আমরা কি বলতে পারবো, ইকুয়াল বলতে পারবো এখানকার ভর সংখ্যা মাইনাস কি করবো, প্রোটন সংখ্যা, আর এই প্রোটন সংখ্যার মধ্যে আমাকে এটাই কি করতে হবে, বের করতে হবে। এই সিকোয়েন্সটা বুঝে থাকলে এটা তোমার জন্য বের করা চুটকির ব্যাপার। আসেন দেখি এখান থেকে কি করব ভাই, এই এটাকে কি করব, এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে এদিকে যদি চলে আসে, যদি এদিকে চলে আসে তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি কি, এটা এদিকে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে 56 মাইনাস কি করলাম 28 দিলাম, তাহলে আমাদের কত আসছে 28 দুগুণ 56, যার কারণে তার কি হচ্ছে এর ভ্যালু আমাদের 28 চলে আসতেছে 28। তাহলে এটার আনসার কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে বলো তো ভাইয়া আমাকে, যে ভাইয়া এটার আনসার কত হবে সবাই, এই যে ভাইয়ারা দেখো একটুখানি আচ্ছা একটু সবাই আনসার করো দেখি একটু সবাই আনসার করো দেখি। এই তো জোস সবাই পেরে গেছে ভাই, এটার আনসার হচ্ছে 28। ভাইয়া আমার নাম হচ্ছে সোহান শাহরিয়া, তোমরা সম্মান বলতেছো, আমার নাম তোমরা বিকৃত করতেছো,
এটা বিকৃতি করা কিন্তু ঠিক না। ওকে, আমার নাম বিকৃতি করা ঠিক না, কিন্তু আমার নাম হচ্ছে সোহান শাহ শাহরিয়া। ওকে, আসেন, একটু নামটা বড়, আমার নামটা একটুখানি বড়। ওকে, আসেন আসেন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তোমরা কি সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো? সবাই একটু বলো তো আমাকে, জাস্ট ওয়াই লিখে ভাইয়াকে জানাও যে ভাইয়া তোমরা সবকিছু বুঝতে পারছো এই কোশ্চেনটা। একটু আমাকে সবাই ওয়াই লিখে জানাও তো যে ভাইয়া তোমাদের ক্লিয়ার কিনা, একটু ওয়াই লিখে জানাও। এই তো জোস জোস, সবাই পেরে গেছে, সবাই বুঝে গেছে। আসেন তাহলে নেক্সটে জাম্প করবো। নেক্সট কোশ্চেনে দেখো, চট্টগ্রাম বোর্ডে 2021 সালে এই কোশ্চেনটা চলে আসছিল যে ভাইয়া এটা বলছে নিম্নোক্ত চিত্রের ক্ষেত্রে শক্তি বিকিরণের জন্য, অর্থাৎ নিম্নোক্ত যে চিত্রটা দিয়েছে এই চিত্রটা দিয়ে বিভিন্ন সময় তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে। এই বোর্ড পরীক্ষার কোশ্চেনে তোমাদের রাদারফোর্ড পরমাণুর মডেল আর বোর পরমাণুর মডেল এইটা তোমাদের চিনতে ভাইয়া বহুত কষ্ট হয়ে যায়, কিন্তু এই কষ্টটা নিরসন করার জন্য কিন্তু আমি এই চিত্রটা দিয়েছি, যাতে তোমরা সিকিউ যখন আমরা প্র্যাকটিস করব তখন যাতে তোমাদের ঝামেলা না হয়। তোমরা আমাকে সবাই বলো তো যে ভাইয়া এই চিত্রটা আমাদের বোর পরমাণুর নাকি রাদারফোর্ড পরমাণুর মডেলের? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে আগে জানাও তো দেখি। সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া এই কোশ্চেনটা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল নাকি বোর পরমাণু মডেল? সবাই একটু বলো ভাইকে। এই তো জোস। আচ্ছা, ক্লাসের কমেন্ট সেকশনে দেখো এফবি। আচ্ছা, ওকে দেয়া আছে। ওকে, আসেন, এই তো আসেন দেখি কি বলছে। নিম্নোক্ত চিত্র, যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর, আমাদের কিন্তু শক্তি স্তর সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা দেওয়া হয়েছিল, খুব নট এক্সাক্ট, বাট আমাদেরকে নরমালি কিছু ধারণা দেওয়া হয়েছিল। সেই ধারণা দেওয়া হয়েছিল যে ইলেকট্রন সমূহ কি করবে, নির্দিষ্ট একটা কক্ষপথে অবস্থান করবে, এটা কিন্তু আমাদের বলে দিয়েছিল বোর পরমাণুর মডেলের মধ্যে। কি পরমাণুর মডেল? বোর পরমাণুর মডেল, পরমাণু মডেল। তাহলে আমরা এটা এখান থেকে বুঝে যাচ্ছি যে এটা বোর পরমাণু মডেল এর চিত্র। সো এখানে বলা আছে নিম্ন শক্তি স্তর আর বলা আছে কি উচ্চ শক্তি স্তর। তাহলে যখন কোন একটা ইলেকট্রন এই শক্তি স্তরের মধ্যে অবস্থান করে থাকে তখন কি করে থাকে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের মধ্যে আসে, বাট যখন ওই কক্ষপথের মধ্যে অবস্থান করে থাকে তখন শক্তির শোষণও ঘটে না, বিকিরণও ঘটে না। বাট যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে গমন করে থাকে তখন শক্তির কি হয় থাকে ভাইয়া, বিকিরণ ঘটে, বিকিরণ ঘটে থাকে। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন চলে যায় তখন আমাদের কি হয় থাকে, ইলেকট্রনের শক্তির শোষণ ঘটে থাকে। এখন কথা হচ্ছে ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ কিন্তু আমাদের এই বোর পরমাণু মডেলের মধ্যে দিয়ে দিয়েছিল। এখন নিম্নোক্ত চিত্রের ক্ষেত্রে শক্তি বিকিরণের জন্য, অর্থাৎ শক্তির বিকিরণের জন্য আমাদের কোনটা হবে? তাহলে আমরা ওখান থেকে দেখছিলাম যে ভাইয়া শক্তির বিকিরণের জন্য প্লাঙ্কের সমীকরণ নামে একটা সমীকরণ দিয়েছিল। প্লাঙ্কের সমীকরণ এটাও কিন্তু অনেক সময় চলে আসে। প্লাঙ্কের সমীকরণ, এই প্লাঙ্কের সমীকরণটা বলা ছিল ডেলি ইকুয়াল বলা যাবে এইচ নিউ বলা যাবে, বা কম্পাঙ্ক, অর্থাৎ শক্তির পার্থক্য হবে তার তড়িৎ কি হবে, স্পন্দনের কি হবে, সমানুপাতিক হবে। শক্তির পার্থক্য হবে তড়িৎ স্পন্দনের সমানুপাতিক। তাহলে ভাই এইখানের মধ্যে বিকিরণ বেশি নাকি শোষণ বেশি? অবশ্যই আমাদের বিকিরণ বেশি, কারণ যার যত পাওয়ার সে সবচেয়ে তত বেশি কি করবে, তার পাওয়ারটা ইউজ করবে। বিকিরণের পাওয়ার অনেক বেশি, সে মানুষের কাছ থেকে নেয় না, মানুষকে দান করে থাকে, যার কারণে বিকিরণটা কি হবে, বেশি হবে। অর্থাৎ যেটা আমরা দেখি যে E2 দ্বারা প্রকাশ করা হয় থাকে, আর শোষণটাকে আমরা দেখে থাকি E1 দ্বারা প্রকাশ করা হয় থাকে। তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা কি দেখবো, ডেলি ইকুয়াল বলবো আমরা E2 মাইনাস E1, যেটা হচ্ছে আমাদের বিকিরণ ঘটবে, এন্ড দেন এখান থেকে আমরা বলবো এইচ নিউ। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি ডেলি ইকুয়াল E2 মাইনাস E1, হ্যাঁ এটা কারেক্ট। এন্ড দেন ডেলি যে প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কের সমীকরণ যেটা ডেলি ইকুয়াল আমরা এইচ নিউ বলতেছি, হ্যাঁ এটাও কারেক্ট। বাট এখান থেকে শোষণ মাইনাস কি হচ্ছে, শোষণ মাইনাস আমাদের বিকিরণ, যেটা আমাদের হবে না। তাহলে এখান থেকে আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে নিউ ইকুয়াল কি লেখা যায় ভাই, সি ল্যামডা লেখা যায়, যেখান থেকে আমি ডেলি ইকুয়াল বলতে পারি এসসি বাই ল্যামডাও বলতে পারি, যে সমীকরণ থেকেও তোমাদের ম্যাথ চলে আসতে পারে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করে দিবে। তাহলে আমি দেখতেছি 1 এবং 2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে ক নাম্বার ইজ দা কারেক্ট আনসার, ক নাম্বার ইজ দা কারেক্ট আনসার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো এবং সবাই আনসার করে ফেলেছো। এই তো জোস, সবাই আনসার করে ফেলেছে। এই তো সবাই আনসার করে ফেলেছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও এবং ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন দাও ভাইয়ারা, একটুখানি মেনশন দাও। আমরা কিন্তু হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু সলভ করে ফেলতেছি, ওকে, যেটা তোমার ভর্তি পরীক্ষায় এবং তোমাদের বোর্ড পরীক্ষায় খুবই কার্যকরী একটা রোল প্লে করবে। ওকে, আসেন আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখেন।
পরের কোশ্চেনটা বলেছে পরমাণুতে অরবিটালের ধারণা। এই যে ভাই এই কোশ্চেনটা তোমরা যদি ভাই আগে থেকে জেনে না যাও, একটু ডেপথ অফ নলেজ যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি এই কোশ্চেনটার কাঙ্ক্ষিত আনসার করতে পারবে না। কারণ অনেকেই তোমরা এই কোশ্চেনটার ভুল আনসার দিবা। সবাই একটু আনসারটা দেও তো দেখি, কে কে তোমরা জানো এই কোশ্চেনটার আনসার। যে পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? পরমাণুতে অরবিটালের ধারণা, কিসের ধারণা? অরবিটালের ধারণা কোনটি থেকে পাওয়া যায়? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো ভাইয়ারা যে অরবিটালের ধারণা কোনটা থেকে পাওয়া যায়। অরবিটালের ধারণা সবাই একটু বলো আমাকে দেখি যে ভাইয়া অরবিটালের ধারণা কোনটা থেকে পাওয়া যায়। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো যে অরবিটালের ধারণা কোনটা থেকে পাওয়া যায়। তোমরা সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে বোর পরমাণুর মডেল বা রাদারফোর্ড পরমাণুর মডেল, এই দুটো মডেলের মধ্যে আমাকে বলতে থাকবা। দেখো বোর পরমাণুর মডেল এবং রাদারফোর্ড পরমাণুর মডেলের মধ্যে যদি একটুখানি আমি এক্সপ্লেন করতে চাই তোমাকে যে ভাইয়া বোর পরমাণুর মডেল বা রাদারফোর্ড পরমাণুর মডেলের মধ্যে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। কিসের ভাইয়া? ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করবে তার সুস্পষ্ট, কিভাবে পরিভ্রমণ করবে এবং কোথায় অবস্থান করবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এই মডেল দিতে পারে নাই, যার কারণে তার অরবিটালের ধারণা সে আরো দিতে পারবে না। অরবিট কিন্তু বলে নাই, বলেছে অরবিটালটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে ইলেকট্রন থাকার প্রবণতা 90 থেকে 95%, সেটাকেই বলা হচ্ছে অরবিটাল। সো এখানে অরবিট কিন্তু না, বুঝা গেছে? তাহলে আমরা দেখতেছি রাদারফোর্ড পরমাণুর মডেল হওয়ার চান্স নাই। এখন বোর পরমাণুর মডেল যে রয়েছে, বোর পরমাণুর মডেলে যে কাজটা করা হয়েছে কক্ষপথ সম্পর্কিত ধারণা দেওয়া হয়েছে। কি করা হয়েছে? কক্ষপথ সম্পর্কিত ধারণা দেওয়া হয়েছে যে যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে তখন নির্দিষ্ট একটা কক্ষপথে কি করবে? ধারণা দিবে। বা এখানে কক্ষপথ বা বোর পরমাণুর মডেলে যে কাজটা করেছে সেটা অরবিট নিয়ে আলোচনা করেছে, অরবিটাল নিয়ে কিন্তু আলোচনা করে নাই। জাস্ট সাধারণভাবে গৃহীত হয়েছে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করবে সেই বিষয়টা বলেছে, যার কারণে বোর পরমাণুর মডেলও হবে না। দেখি আনসার কি করলো। এই তো আমি জানি যে পোলাপান ভুল এটা করবে। সো দেখো তোমরা সবাই বোর দিচ্ছ, ভাই বোর কিন্তু হবে না। এখন ভাই বোর কেন হবে না? যে ভাই দেখো বোর হবে না এই কারণে আমরা জানি কোন একটা পরমাণু গঠিত হয়ে থাকে কি ভাইয়া, তার নিউক্লিয়াস এবং প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে থাকে। এইগুলোকে বলা থাকে অরবিট। অরবিট বলা থাকে। এই অরবিটের মধ্যে আবার কি থাকে ভাই? উপ অবস্থা থাকে, যেগুলো কে এল এম, এইগুলাকে বলা হচ্ছে তোমার অরবিট বলা থাকে। বাট অরবিটালের মধ্যে কি আছে? এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। এখন এইগুলা আবার কি হয়ে থাকে? বিভক্ত হয়ে থাকে। যেমন এস অরবিটাল বা উপ অবস্থার একটা ভাগে বিভক্ত হয় এবং পি অরবিটাল কি হয়ে থাকে? তিনটা উপ অবস্থায় বিভক্ত হয়ে থাকে। পিএক্স পিওয়াই পিজেড, এবং এখান থেকে ডিএক্স ডিওয়াই ডিজেড, এরকম ভাবে আমাদের কি থেকে ডি অরবিটাল গুলো বিভক্ত থাকে। এদের প্রত্যেকটাকে বলা থাকে অরবিটাল বলা থাকে, এদের প্রত্যেকটা অংশকে বলা থাকে অরবিটাল। এখন কথা হচ্ছে এই অরবিটালের ধারণাটা দিয়েছে কে? অরবিটালের ধারণাটা আমরা পেয়ে থাকি কোয়ান্টাম বলবিদ্যা থেকে। এখন ভাই বলতে পারো ভাই কোয়ান্টাম বলবিদ্যা থেকে কেমনে ভাই আমরা পারি? কোয়ান্টাম বলবিদ্যা থেকে পারা যায় এভাবে যে ভাই যখন আমরা দেখলাম যে আমাদের শ্রোডিঙ্গারের তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, শ্রোডিঙ্গার এর তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে শ্রোডিঙ্গারের তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, এবং যখন আমাদের কি হলো ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যখন আমাদের একবারে কোনো একটা বস্তুর ভরবেগ এবং অবস্থান, মানে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সাথে আইডেন্টিফাই করা যাচ্ছে না বা নির্ণয় করা যায় না, তখন এই দুটাকে কম্বিনেশন করে একবারে আমাদের কোন একটা ইলেকট্রন কোন জায়গায় অবস্থান করবে সেটাকে ডিক্লারিফাই করে দিয়ে থাকে কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে, যেটা আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পেয়ে থাকি। যার কারণে এই কোয়ান্টাম বলবিদ্যার মাধ্যমে আমরা বলতে পারি যে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর এই অরবিটালটা হচ্ছে
তোমরা যে দেখে থাকো যে আমাদের কোয়ান্টাম সংখ্যা যে আছে, এই কোয়ান্টাম সংখ্যার পার্ট থেকে এই কোয়ান্টাম বলবিদ্যার মানে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমাদের কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি হয়ে থাকে এবং প্রত্যেকটা অরবিটালে একটি করে কি থাকে, অরবিট কি থাকে, কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান থাকে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান থাকে, যার কারণে আমরা বলতেছি কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা অরবিটালের ধারণাটা পেয়ে যাই। ওকে, এই তো এখন সবাই সঠিকভাবে আনসার করেছে। ওকে ভাইয়া, তোমাকে যে কোনো পরীক্ষায় এবং তোমাকে বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, যে আত্মবিশ্বাস রাখতে হবে, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, এই কথাগুলো মাথার মধ্যে তোমাকে সেট আপ করতে হবে। কারণ ভাই এই আত্মবিশ্বাসই হচ্ছে ভাই মেইন মন্ত্র বা মূল মন্ত্র। একজন মানুষ তখনই সফল হতে পারবে যদি তার মাঝে এই তিনটা গুণ বিদ্যমান থাকে, সেটা হচ্ছে পরিশ্রমী, সৎ এবং কৌশলী হতে হবে। তোমার মাঝে যদি এই তিনটা গুণ বিদ্যমান থাকে, তুমি অবশ্যই জীবনে আলটিমেট গোল বা সাকসেস তুমি পাবা। কারণ ভাইয়া এই তিনটা গুণ এমন একটা গুণ যে গুণটার মাধ্যমে মানুষ সারা জীবন সাকসেস হয়ে আসছে, তুমিও সাকসেস হবা। এবং তুমি যখনই একটা জিনিসের উপযুক্ততা অর্জন করবা, ঠিক তখনই মহান রব্বুল আলামিন তোমাকে ওই জায়গার মধ্যে প্রেরণ করবে। ঠিক এই কারণে ভাইয়া তোমার নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। তাহলে তুমি দেখবা তুমি সবকিছু তোমার কাছে ইজি মনে হবে। তুমি কোনো কিছুকে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড মনে করবা না, সবকিছুকে ইজি মনে করবা, দেখবা তোমার জীবন অনেক সুন্দর হয়ে গেছে। ওকে ওকে, তাহলেই তোমাদের কাছে সবকিছু ইজি মনে হবে। ওকে ইনশাআল্লাহ ভাইয়া, ওকে ইনশাআল্লাহ, অবশ্যই তোমরা পারবা এবং অবশ্যই তোমরা পারবা। ওকে আসেন তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলছে ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি কি দিয়েছে, E1 দিয়েছে, E1 দিয়েছে। তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত হবে? আর তৃতীয় কক্ষপথ মানে কি, n এর মান হচ্ছে কত আমাদের ভাইয়া, n এর মান হচ্ছে এখান থেকে আমি বলতেছি 3, আর এইখানের মধ্যে n এর মান হচ্ছে আমাদের কত 1। তাহলে শক্তি কত হবে? আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটা বিষয়, সেটা হচ্ছে En এর শক্তি নির্ণয় করা হয় থেকে -13.6 ইলেকট্রোভোল্ট দিয়ে আমরা নির্ণয় করতে পারি, 13.6 ইলেকট্রোভোল্ট দিয়েও নির্ণয় করতে পারি, যেখানে আমি বলেছি Z²/n², অথবা আমি বলেছি -2.18 ইন্টু 10 ইনভার্স কি হবে ভাইয়া 18 ইন্টু আমি বলছি Z²/n²। যেখান থেকে আমরা দেখতেছি E এর সাথে আমাদের কক্ষপথের সম্পর্ক কি ভাইয়া, E এর সাথে কক্ষপথের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর En কি হবে, ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে প্রথম কক্ষপথের সাথে আমাদের তৃতীয় কক্ষপথের সম্পর্কটা কিরকম হবে? প্রথম কক্ষপথের সাথে তৃতীয় কক্ষপথের মধ্যে সম্পর্কটা হবে, যদি আমি এখানে বলি E1 বাই কি বলি E3 বলে থাকি, তাহলে এখানে কি হবে N3 বাই কি হবে N1 এর উপরে বর্গ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো E3 এর মান আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ তৃতীয় কক্ষপথের শক্তি। তাহলে E3 যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে E1 ইন্টু কি করবো, N1 এর মান কত আমাদের 1 দাঁড়াবে, N1 এর মান কত দাঁড়াবে 1 দাঁড়াবে, কারণ N1 এর মান, এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে আমাদের 3। তাহলে 3 এর উপর যদি বর্গ হয় 3 3 কে 9, তাহলে 9 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলবো E3, তাহলে এখান থেকে E3 ইকুয়াল কি লেখা যাবে, E3 ইকুয়াল লেখা যাবে 1/9 ইন্টু E1। দেখো আমাদের কোথায় আছে এই জিনিসটা, মানে 1/9 ইন্টু এই যে 1/9 ইন্টু E1, যেটাই হচ্ছে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। সবাই এই তো জোশ সবাই পেরে গেছে যে ভাই ক নাম্বার হচ্ছে এটার কাঙ্ক্ষিত আনসার, ক নাম্বার হচ্ছে এটার কাঙ্ক্ষিত আনসার। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে দাও, লাস্ট মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে, শেষ পর্যন্ত ভাই। আরো একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভাই লেগে থাকো সৎভাবে, তোমাকে মানে লাস্ট পর্যন্ত শেষ অবধি দেখা পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে ভাই, হাল ছেড়ে দেওয়া যাবে না, মোটিভেশন কাজ করবে না, নিজের মোটিভেশন নিজেকে বানাও, তাহলে দেখবা লাইফ অনেক ইজি, খুব সহজেই তুমি প্রোগ্রেস করতে পারতেছো। যদি নিজের মোটিভেশন নিজে না হও, অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকো, তাহলে কিন্তু ভাই হবে না। নিজেকে নিজে করো, নিজে ভেঙে চুরে করো, তাহলে লাইফে তুমি সাকসেস পাবা। ওকে এই তো সবাই ক নাম্বার আনসার দিয়েছে, এই তো জোশ, সবাই ফাটাই দিচ্ছে আনসার করে। ওকে সবাই আসেন আমরা নেক্সট কোশ্চেনে এখন জাম্প করব। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন দুটি পরস্পর আইসোবার? আমি কিন্তু এই কোশ্চেনটার আনসার করব না, তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনটার আনসার করবা, কারণ আমি আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই তিনটা জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো সবার কাছ থেকে এই আনসারটা আমি ডিজার্ভ করি, সবাই একটু আমাকে জানাও, যে ভাইয়া এটার আনসার কি হবে। সবাই একটু এটার আনসার আমাকে বলো যে ভাইয়া এটার আনসার কত আসবে।
একটু দ্রুত দ্রুত দ্রুত, সবাই 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 একটু আমাকে বলো। এই তো ক নাম্বার আনসার দিচ্ছে সবাই, ক নাম্বার আনসার দিচ্ছে। এই যে ভাইয়া আমি যে তোমাদেরকে এক্সাম্পল বলতে গিয়েছিলাম সেই এক্সাম্পলে এখানে দেওয়া, সেই এক্সাম্পলে এখানে দেওয়া। আইসো বার মানে কি হবে যে ভাই ভর সংখ্যা সমান, ভর সংখ্যা অর্থাৎ উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা সেম হবে, ভর সংখ্যা সেম হবে। ভর সংখ্যা সেম মানে কি এখানে 64, এখানেও 64, যার কারণে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার বা কারেক্ট আনসার। বাট বাকিগুলো যদি আমরা লক্ষ্য করি, বাকিগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ভাই এখানে 35, এখানে 34, যেটা আমাদের ভর সংখ্যা সমান নয়। এখানে 30, এখানে 31, যেটা আমাদের সমান নয়। এখানে 1, এখানে হচ্ছে 2, যেটাও আমাদের সমান নয়, যার কারণে এগুলো আনসার হবে না। ওকে, যার কারণে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আসেন নেক্সট চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ভাই এটা খুবই একটা জোস, মানে যদি একটুখানি কোশ্চেনটা তোমাদেরকে পেঁচায় দেয় তাহলে বোরনের শেষ কক্ষপথের জন্য আমাদের কি হবে ভাইয়া, বোরন কত নাম্বার মৌল এবং প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে এবং অরবিটাল সংখ্যা কিভাবে নির্ণয় করে, সেইগুলো বিষয়ে যদি তোমার একটু জানা থাকে তাহলে তুমি খুব সহজে কি করতে পারবা, আনসার করতে পারবা। আমরা জানি অরবিটাল এর সংখ্যা কি হয়ে থাকে ভাই, অরবিটের সংখ্যা কি হয়ে থাকে ভাই, অরবিটালের সংখ্যা কি হয়ে থাকে, n স্কয়ার হয়ে থাকে। এবং আমরা জানি অরবিট এই ইলেকট্রন সংখ্যা কি হয়ে থাকে, অরবিটাল এই ইলেকট্রন সংখ্যা কত হবে যে 2n স্কয়ার হয়ে থাকে, 2n স্কয়ার হয়ে থাকে। তাহলে ভাই এখানে ব্রোনের শেষ কক্ষপথ বলছে, ব্রোন কত নাম্বার মৌল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন হচ্ছে 5 নাম্বার মৌল। 5 নাম্বার মানে 5টা ইলেকট্রন আমাদের এখানে বিদ্যমান আছে এবং 5টা কি আছে আমাদের প্রোটন বিদ্যমান আছে। তাহলে প্রথম কক্ষপথে 5টা প্রোটন আমাদের বিদ্যমান আছে। এখন প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা ভাইয়া, 2 × 1 এর উপর বর্গ যদি আমি করে দেই 2টা ইলেকট্রন থাকবে। তাহলে 5টা থেকে যদি 2টা যায় তাহলে দ্বিতীয় কক্ষপথের মধ্যে আমাদের কি আছে, 3টা ইলেকট্রন বিদ্যমান আছে। তাহলে 1টা 2টা 3টা ইলেকট্রন বিদ্যমান আছে, বাট প্রথম কক্ষপথে আমাদের 2টা থাকে। তাহলে তার শেষ কক্ষপথ কোনটা হবে, শেষ কক্ষপথের মান n এর মান অবশ্যই আমাদের 2 হয়ে যাবে। আর আমরা কৌণিক ভরবেগ ইকুয়াল কি জানি, কৌণিক ভরবেগ ইকুয়াল আমরা জানি L = mvr ইকুয়াল আমি বলতে পারি NH/2 পাই। তাহলে এই n এর মান হচ্ছে কি আমাদের, n এর মান এখানে বসবে 2, তাহলে 2h/ কি হবে 2 পাই। তাহলে 2 যদি আমি বাদ দেই তাহলে h/পাই হবে, যেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যেটা দিনাজপুর বোর্ড 21 সালে চলে আসছিল। তাহলে কোনটা হবে আমাদের আনসার, এই যে ভাই এখানে আবার এরকম দেখে n আছে কিন্তু এরকম দেখে কিন্তু বসায় দেয়া যাবে না। 2h/পাই এখানে দেখো তোমাকে কিন্তু চোখের একটা বড় লেভেলের পরীক্ষা দিতে হবে। 2h আছে এখানে দাগাইতে গিয়ে কিন্তু ভুল করা যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে তোমার পা দেওয়া যাবে না। 2s কিন্তু এটাও হবে না, এটাও হবে না। এই যে ভাই n না, n দেখে দিলেও কিন্তু হবে না, ঘ নাম্বারও কিন্তু আমাদের হবে না। তাহলে লাস্ট অপশনে আমাদের কারেক্ট আনসার যে ভাইয়া ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঘ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই তো সবাই পেরে গেছে, এই তো পোলাপান সবাই পারে। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, রাজশাহী বোর্ডে আসছিল 21 সালে, পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? এই যে ভাই আমি তো এটা বলে দিয়েছি, এই কোশ্চেনের আনসার আমি বলে দিয়েছি। সো সবার কাছ থেকে এই কোশ্চেনের আনসার আমি রিজার্ভ করি। সবাই একটু কমেন্ট সেকশনে এটার আনসার করো, কারণ ভাই আমি এই জিনিসটা তোমাদেরকে অনেকবার বলেছি যেটা দেখো বোর্ড পরীক্ষায়ও কিন্তু চলে আসছে যে ভাই আমি যেগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি যা লিখেছি প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট এবং যেটা প্রত্যেকটা তোমার অলমোস্ট সবগুলো বোর্ডের মধ্যে এই কোশ্চেনগুলাই চলে আসছিল। আমি এরকম সিলেক্টিভ কোশ্চেন তোমাদের রেখেছি যেগুলো তোমাদের খুবই কার্যকরী হবে। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া তোমরা বুঝতে পারছো কি না, এটার আনসার কি হবে, তাহলে এটার আনসার কি হবে, সবাই একটু বলো, এটার আনসার আমাকে বলো যে ভাইয়া এটা কত হবে, এই তো বি নাম্বার। আচ্ছা দেখো, আরে ভাই বি নাম্বার দিচ্ছ সবাই, বি নাম্বার দিচ্ছ কেন? আরে ভাই পোলাপান করছে কি সোজা জিনিস ভুল করে ফেলে, বারবার বলার পরে ভুল করলে হবে? আচ্ছা ভুল করছো, প্যারা নাই, আসেন এখানে থেকেই তোমাকে শুধরায় নিয়ে যেতে হবে। আমি বলছি পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা এটা কে করেছেন? এবং এখান থেকে যদি বলা হয় থাকে নিউক্লিয়াস আবিষ্কার করেন, মানে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করে থাকেন এবং রাদার সোলার সিস্টেম মডেলও বলা থাকে,
সোলার সিস্টেম মডেল এই সবগুলাই একই জিনিস, মানে একজন মানুষই তৈরি করছে, সেটা হচ্ছে রাদারফোর্ড স্যার। রাদারফোর্ড একটা পরীক্ষার মধ্য থেকে তিনি এগুলো তৈরি করতেছেন, এবং এখান থেকে তিনি প্রোটন যে আছে প্রোটনও আবিষ্কার করছেন। প্রোটন যে আছে প্রোটন আবিষ্কার করছেন উনি, প্রোটন আবিষ্কারও করছেন উনি। বুঝতে পারছেন? তাহলে এটার আনসার কি হবে ভাইয়া, যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? রাদারফোর্ড স্যার করে থাকেন। রাদারফোর্ড স্যার করে থাকেন। রাদারফোর্ড স্যার, এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বোর স্যার এটা করেনি। বোর স্যার এটা করেনি। বোর স্যারের থেকে কোয়ান্টাম বলবিদ্যা চলে আসছে। কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যার আইডিয়া জেনারেট হয়েছে। বুঝতে পারছেন? আর ডি ব্রগলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ দিয়েছে, যেটা হচ্ছে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করে দিয়েছেন। ডি ব্রগলির ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইকুয়াল লেখা যায় h/mv। এই mvটা হচ্ছে আমাদের কি করবে, যে কণা ধর্ম আমাদের প্রকাশ করে থাকে, আর ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম প্রকাশ করে থাকেন, তরঙ্গ ধর্ম প্রকাশ করে থাকেন। আর এইখানে আমাদের জে থমসন স্যার কি করে থাকেন, যে ইলেকট্রন আবিষ্কার করেন, ইলেকট্রন আবিষ্কার করেন, ইলেকট্রন আবিষ্কার করে থাকেন আমাদের জে থমসন স্যার। এবং রাদারফোর্ড স্যার প্রোটন আবিষ্কার করে থাকেন, প্রোটন। এবং চ্যাডউইক, জে থমসন স্যার এবং চ্যাডউইক স্যার যে রয়েছেন, চ্যাডউইক স্যার আমাদের নিউট্রন আবিষ্কার করেছেন। কি করেছেন? নিউট্রন আবিষ্কার করেছেন, নিউট্রন। ওকে, এইগুলা বিষয় একটু জানা থাকলে আমরা খুব সহজে ক্র্যাক করতে পারবো। ওকে, এইগুলো জানা থাকলে আমরা খুব সহজে ক্র্যাক করতে পারবো। ওকে, এই তো সবাই আনসার দিয়ে দিয়েছে যে ভাই ক নাম্বার। আসেন নেক্সট কোশ্চেন দেখেন। নেক্সট কোশ্চেন বলছে কি ভাই, এটাও আমি অনেকবার তোমাদেরকে বলেছি, আলফা কণাটা কি হবে? আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো তো দেখি, আলফা কণাটা কি হবে ভাই? আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো, সবাই একটু বলো তো দেখি, আলফা কণাটা কি হবে? আলফা কণাটা কি হবে? আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো আমাকে দেখি, যে ভাই আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো যে ভাইয়া আলফা কণাটা কি হবে? আলফা কণাটা কি হবে? সবাই 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 একটু বলো যে ভাইয়া আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো আলফা কণাটা কি হবে? আলফা কণাটা কি হবে? সবাই একটু বলো। দেখো এখানে আলফা কণা আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে কি বলা হয় থাকে? আলফা কণিকা বলা হয় থাকে। দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে কি বলা থাকে? দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয় থাকে, যেটাকে 2,4 এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে আলফা কণার জন্য আমাদের প্রযোজ্য বিষয় কোনটি। এখান থেকে আমি একটু লক্ষ্য করি যে ভাইয়া এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভর সংখ্যা যে রয়েছে, ভর সংখ্যা হচ্ছে কত? যে ভাইয়া ভর সংখ্যা হচ্ছে আমাদের 4, আর প্রোটন সংখ্যা আমাদের কত ভাইয়া? প্রোটন সংখ্যা আমি লক্ষ্য করতেছি, কারণ ইলেকট্রন যে কটা থাকে, বাট এখানে ইলেকট্রন যেহেতু দুইটা প্রোটন ছিল, দুইটাই কি হয়েছে? দান করেছে, তার কারণে প্রোটন সংখ্যা আমি দেখছি দুইটা। ইলেকট্রন সংখ্যা হবে কত? যে ভাইয়া ইলেকট্রন সংখ্যা হবে আমাদের কত? ইলেকট্রন সংখ্যা হবে 0, কারণ দুইটা প্রোটন ছিল বা দুইটা ইলেকট্রন ছিল, সেই দুইটা থেকে দুইটাই ত্যাগ করে দিয়েছে, কারণ পজিটিভ চার্জ, যার কারণে ইলেকট্রন সংখ্যা আমরা দেখতেছি 0। তাহলে এখান থেকে আমরা জানি যে ভর নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারবো, কারণ যেহেতু আমাদের নিউট্রন সংখ্যা নিয়ে ডিল করতে হবে। নিউট্রন সংখ্যা ইকুয়াল আমরা জানি ভর সংখ্যা মাইনাস কি করতে হয়? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যদি করি আমি, ভর সংখ্যা হবে কত আমাদের? 4 মাইনাস কি করবো? 2। তাহলে আমাদের প্রোটন সংখ্যা আসছে 2। তাহলে এখান থেকে দেখেন একটি নিউট্রন না রে ভাই, একটি নিউট্রন না, এখানে দুইটা কি আছে? নিউট্রন আছে, যার কারণে এই অপশনটা আমাদের হলো না। এই অপশনটা দুইটি নিউট্রন, হ্যাঁ দুইটা নিউট্রন হওয়ার চান্স আছে। একটি নিউট্রন না রে ভাই, এটা ভুল দেওয়া আছে, যার কারণে এটা হবে না। দুটি নিউট্রন, হ্যাঁ এই দুটোর মধ্যে হওয়ার চান্স আছে। এখন ভাই এখানে প্রোটন আছে কয়টা? দেখেন প্রোটন আছে এখানে 2টা, আর এখানে নিউট্রনও আছে আমাদের কয়টা? 2টা। তাহলে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন যেটার মধ্যে আছে সেটাই কাঙ্ক্ষিত আনসার, যেটা আমরা খ নাম্বারের মধ্যে লক্ষ্য করতেছি, খ নাম্বারের মধ্যে লক্ষ্য করতেছি। বাট এখানে একটা প্রোটন তো আছে, একটা প্রোটন কিন্তু এখানে নাই রে ভাই, একটা প্রোটন কিন্তু নাই, এখানে 2টা প্রোটন আছে, একটা প্রোটন ভুল কথা, একটা প্রোটন ভুল কথা। ওকে, এই তো বি নাম্বার সবাই আনসার করেছে। জোস সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। লাস্ট পর্যন্ত একটু লেগে থাকো, আমাদের আর 2 থেকে 3টা কোশ্চেন আছে। এই 2 থেকে 3টা কোশ্চেন সলভ করলে আমাদের মোটামুটি প্রথমের দিকে যে পোর্শনটা আছে এই সবগুলো কমপ্লিট হয়ে যাবে, সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আসেন নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? পরমাণুতে অরবিটাল, এখানে অরবিটাল না অরবিটাল হবে, অরবিটাল সম্পর্কে ধারণা দেন কোন কোয়ান্টাম সংখ্যা? পরমাণুর মধ্যে যে অরবিটাল যে আছে, এই অরবিটাল সম্পর্কে ধারণা দিয়ে থাকেন কোন কোয়ান্টাম সংখ্যা? যেটাও তোমাদের অনেকের কাছে একটা দ্বিধান্বিত কোশ্চেন, যে ভাই এখানে কোন কোয়ান্টাম সংখ্যাটা হবে? তোমরা অনেকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে থাকো, যে ভাইয়া যেটা হচ্ছে তোমার রং অ্যান্সার হয়ে যায়। এখন ভাই তাহলে কোনটা হবে আমাদের? আরো তো দ্বিধান্বিত করে দিলাম তোমাদেরকে। এখন দেখো যে কোয়ান্টাম সংখ্যাটা কি একটুখানি যদি আমি বলি তোমাদেরকে, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোন একটা পরমাণুতে কোন একটা ইলেকট্রন কোন
কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয় তাকেই বলা হয় থেকে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে দেখো আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হয় থাকে এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কি থেকে অরবিটালের আকার নির্দেশ করে দিয়ে থাকে, কি করে থাকে আকার নির্দেশ করে দিয়ে থাকে, আর এলটা দিয়ে কি করে থাকে যে আকৃতি নির্দেশ করে দিয়ে থাকে, আকৃতি নির্দেশ করে দিয়ে থাকে। বাট এই যে এইটা দ্বারা এম এস বা এটা দ্বারা আমরা কি যে স্পিনের দিক নির্দেশ করে দিয়ে থাকে, দিক বা ঘূর্ণন নির্দেশ করে দিয়ে থাকে, ঘূর্ণন যে আছে এই ঘূর্ণনটা নির্দেশ করে দিয়ে থাকে। এখন ভাই এই এমটাই তাহলে কি করবে অরবিটাল সম্পর্কে ধারণা দেয়, অরবিটাল সম্পর্কে, অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। ভাই এখন বলতে পারবো ভাই অরবিটাল সম্পর্কে কেমনে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা ধারণা দিয়ে থাকে। যেমন দেখো আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমাকে বলি যে ভাইয়া এখানে বললাম 1 যদি বলে থাকি তাহলে এল এর মান কি হবে যে n-1 মানে শূন্য হয়ে যাবে, যেটা হচ্ছে কি আমি বলতেছি এস অরবিটাল হবে। এখন এই এস অরবিটালের মধ্যে কয়টা উপস্তরে বিভক্ত থাকে, এম এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কি কয়টা উপস্তরে বিভক্ত হবে, জাস্ট একটা মাত্র উপস্তরে বিভক্ত হবে। এবং এম এস এর মান হবে কি প্লাস মাইনাস হাফ লক্ষ্য করা যাবে। তার এখান থেকে দেখো একটা মাত্র ইলেকট্রন লক্ষ্য করা যাবে, অর্থাৎ অরবিটাল যেমন যদি এখান থেকে কি হইতো এল এর মান যদি আমাদের কি হইতো ভাইয়া এল এর মান যদি আমাদের 1 হইতো তখন এখানে এর ভ্যালুটা হইতো 0 প্লাস মাইনাস 1, অর্থাৎ এটা তিনটা উপস্তরে বিভক্ত হইতো, তিনটা উপস্তরে বিভক্ত। অর্থাৎ অরবিটাল সম্পর্কে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে যেখানে 90 থেকে 95% ইলেকট্রন থাকার প্রবণতা রয়েছে এইগুলোকে বলা থেকে অরবিটাল। আর এই অরবিটাল থেকে আমরা পাই ভাই এখান থেকে অরবিটাল। তোমরা যখন গ নাম্বারে বা ঘ নাম্বারে কোশ্চেন চলে আসে তোমাদের কোয়ান্টাম সংখ্যা দিয়ে এন এর মান 4 বা এন এর মান 3 দিয়ে, তখন তোমরা দেখো এম এর মধ্যেই তোমরা কি করে থাকো অরবিটাল নির্ণয় করে থাকো, সেটা হচ্ছে টুয়াইস এল প্লাস 1 এই সংখ্যাটা দ্বারা প্রকাশ করবে। বাট যখন এই অরবিটালের মধ্যে ইলেকট্রন নির্ণয় করতে যাও, ইলেকট্রন সংখ্যা যখন নির্ণয় করতে যাও, যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে 2 × টুয়াইস এল প্লাস 1, কারণ প্রত্যেকটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে, একটা হচ্ছে একমুখী স্পিন আর একটা হচ্ছে বিপরীতমুখী স্পিন থাকে। যার কারণে আমরা কি করবো ভাইয়া এখান থেকে পরমাণু অরবিটালের ধারণা দিবে আমাদের কি ভাইয়া যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আমাদের ধারণা দিবে। আশা করি সবার কাছে এই ব্যাখ্যাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সবাই একটু আমাকে বলো, সবাই একটু আমাকে বলো সবার কাছে ক্লিয়ার হয়েছে কি না, একটু দ্রুত আমাকে বলো যে সবাই তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, ঠিকঠাক ভাবে সবাই বুঝতে পারছো কিনা, একটু বলো আমাকে সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। ওকে জোস জোস, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। আসেন আসেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের ভাইয়া যে সৌর মডেল কোনটি। ভাই আমি সৌর মডেল কোনটি এটার ব্যাখ্যাও কিন্তু আগে দিয়ে দিয়েছি যে ভাই সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল কোন মডেলটা হবে। সবার কাছে কিন্তু এই আনসারটাও আমি ডিজার্ভ করি। সবাই একটু লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো জাস্ট চট করে আনসারটা তোমরা লিখে দাও, চট করে আনসারটা লিখে দাও যে ভাইয়া আমাকে এর আনসারটা কি হবে। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে আনসারটা লিখে দাও। আচ্ছা ভাইয়া দেখেন, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম, তুমি একটু জাস্ট ভিডিওটা পিছনের দিকে টান দিয়ে নাও, তাহলে ভাই তুমি বুঝতে পারবা যে আসলে এটার আনসার কি হবে। বুঝতে পারছো একটু যেহেতু রেকর্ডেড আছে, যেহেতু এটা লাইভ ক্লাস, একটুখানি জাস্ট ক্লাসটা শেষ করে একটুখানি পিছনের দিকে টেনে নিবা, দেখতে পারবা যে আসলে আমি কি ব্যাখ্যাটা দিয়েছিলাম। যেহেতু রেকর্ড আছে সো সবাই এটা বুঝতে পারবা। ওকে সৌর মডেল কোনটি, এই তো ভাই আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে ভাই রাদারফোর্ড পরমাণু মডেল কি বলা থাকে সৌর মডেল বা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা অথবা নিউক্লিয়াস আবিষ্কারক পরীক্ষাও এটাকে বলা হয়ে থাকে। ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আবিষ্কারক পরীক্ষাও এটাকে বলা হয়ে থাকে। এই যে স্নেহা আমাদের আনসার দিয়েছে, মুনতাহা আনসার দিয়েছে, তারপরে জিমি আনসার দিয়েছে, স্নেহা আনসার দিয়েছে। ওকে জোস জোস, সবাই আনসার করতেছে, এই তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সবাই পেরে গেছে। ওকে এবং এখানে যা দেওয়া আছে বাকিগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দিয়েছে, বাট কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে এটা ডিভাইড করে দিতে পারি। ওকে আসেন তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখেন ভাইরা কি আসছে আমাদের, এই যে আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনে এসে আমরা হাজির হয়েছি, আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনে এসে আমরা হাজির হয়েছি। লাস্ট ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। দেখি এই লাস্ট কোশ্চেনটা তোমরা কে কে পারো, এবং এটা বর্ণালী সম্পর্কিত একটা কোশ্চেনের পার্ট থেকে আমাদের নেওয়া হয়েছে। সো লাস্ট কোশ্চেনটা একটু উড়াধুরা সবাই আনসার করো, উড়াধুরা সবাই একটু আনসার করো। দেখি তোমরা কে কে পারো এই কোশ্চেনটার আনসার করতে, দেখি কে কে তোমরা পারো এটার আনসার করতে। একটু সবাই সবাই একটু
আনসার করো দেখি, একটু সবাই দেখে আনসার করো। দেখো কি বলেছে, অসীম দ্রুত থেকে। তোমার জীবনে অসীম সময় কিন্তু নয়, তোমার জীবন কিন্তু সসীম সময়ের মধ্যে, বাট তোমাদের ইহকাল জীবন হচ্ছে অসীম সময়, অনন্তকাল। এখানে আমরা কল্পনা করে নিয়েছি যে অসীম দ্রুত থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হয়। যখন আমাদের হাইড্রোজেন এর বর্ণালী করা হয়ে থাকে, তখন হাইড্রোজেন বর্ণালীর মধ্যে যে কাজটা করা হয় থাকে, বিকিরিত তড়িৎচুম্বক গুলো যে আছে, যখন বিকিরিত হয় থাকে তখন তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে বিভিন্ন রেঞ্জ অনুযায়ী বিভক্ত করা হয় থাকে বা বিভাজিত হয় থাকে, তখন এই বর্ণালী লক্ষ্য করা যায়। আর এই বর্ণালী যখন লক্ষ্য করা হয়, এই বর্ণালীটা বেসিক্যালি মাপা হয় থাকে স্পেকট্রোমিটার দিয়ে। এই স্পেকট্রোমিটারের সাহায্যে বর্ণালী যখন মাপা হয় থাকে, তখন হাইড্রোজেন বর্ণালী যখন সৃষ্টি হয় থাকে, এই হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে একটা আভা সৃষ্টি হয়ে থাকে বা বর্ণের সৃষ্টি হয়, যখন সেটাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করা হয়। প্রিজমের মধ্য দিয়ে চালনা করা হলে এখান থেকে অনেকগুলো বর্ণালীর রেখা সৃষ্টি হয়ে থাকে। সেই বর্ণালীর রেখা সৃষ্টির মধ্যে ভাইয়া দেখো, যখন এখান থেকে বেসিক্যালি হাইড্রোজেনের ক্ষেত্রে সিরিজ লক্ষ্য করা যায়, হাইড্রোজেনের বর্ণালী সিরিজ, হাইড্রোজেন বর্ণালী সিরিজ। হাইড্রোজেন বর্ণালী সিরিজের মধ্যে তোমাদের কি কি আছে ভাইয়া? লাইম্যান সিরিজ আছে, লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। তারপর আছে 2 নম্বরে বামার সিরিজ, বামার সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ। তারপর আছে 3 নম্বর আছে প্যাশসেন সিরিজ, প্যাশসেন সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশসেন সিরিজ। তারপর ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজ। তারপর ফুন্ড সিরিজ, ফুন্ড সিরিজ। তারপর আছে হামফ্রেস সিরিজ, ফুন্ড সিরিজ। তারপর আছে হামফ্রেস সিরিজ, হামফ্রেস সিরিজ, হামফ্রেস সিরিজ এখানে বিদ্যমান আছে, হামফ্রেস সিরিজ। এখন এই সিরিজগুলো যে আছে, এই সিরিজগুলো দিয়ে কি হয় থাকে ভাইয়া, এই যে প্রথম যে শক্তি যে আমরা দেখতেছি বর্ণালীর সিরিজটা দেখতেছি, এইখানের মধ্যে কি বলতে লাইম্যান সিরিজ। এই সিরিজের মধ্যে n1 এর মান কত হয় থাকে? 1 হয় থাকে, যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ভাই এইটা যদি প্রথম শক্তি স্তর হয়, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কি বলতেছি, দ্বিতীয় শক্তি স্তর না, দ্বিতীয় আমরা কিন্তু বর্ণালী বলতেছি। এটা যদি তৃতীয় বর্ণালী হয়ে থাকে, এটা যদি কি হয় থাকে তৃতীয় বর্ণালী হয়ে থাকে, চতুর্থ বর্ণালী, পঞ্চম বর্ণালী, ষষ্ঠ বর্ণালী, এরকম বললাম। যদি ইনফিনিটি পজিশন এখান থেকে যদি এসে কি হয় থাকে ভাইয়া তৃতীয় শেলে যায়, তৃতীয় শেলটা কোনটা ভাইয়া? এই লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশসেন সিরিজ? না ভাইয়া, লাইম্যান সিরিজও হবে না, বামার সিরিজও হবে না। এই যে 3 নম্বরের মধ্যে কি হবে? 3 নম্বরের মধ্যে আমাদের বামার সিরিজের জন্য n1 = 2 আর n1 = 3, n = 4, n = 1 হচ্ছে 5। তাহলে এখানে আমি দেখতেছি তৃতীয় সিরিজের কথা বলছে, যার কারণে প্যাশসেন সিরিজের কথাটাই আমাদেরকে বলেছে, যার কারণে এখানকার কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাবে? কাঙ্ক্ষিত আনসারটা আমাদের হয়ে যাবে প্যাশসেন সিরিজ। দেখি তোমরা কে কে আনসার করেছো, ক নাম্বারটা যারা যারা আনসার করেছো। শেষ ভালো যার, সব ভালো তার। এই তো অনেকেই তোমরা আনসার করে দিয়েছো। জিমি আনসার করেছে, স্নেহা আনসার করেছে। আচ্ছা আচ্ছা পেয়ারি খাতুন, তোমার নামটা হয়তো পরি খাতুন, পরি খাতুন, সরি ভাইয়া, পরি খাতুন। ওকে, তোমার নাম নিয়ে নিয়েছি ভাইয়া, তোমার নাম নিয়ে নিয়েছি। সবাই সবাই সবার নাম আমি নিয়ে নিলাম। ওকে, সবাই সবাই আমাকে বলো। এই তো হিমেল ভাইয়া আনসার করেছে, এই তো জোস জোস, সবাই আনসার করেছে, সবাই আনসার করেছে। এখন বলো তোমরা আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো? সবাই একটু ভাইয়াকে বলো তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। সবাই একটু কমেন্ট সেকশনে ভাইয়াকে জানাও যে ভাই আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে। সবাই একটু ভাইয়াকে বলো আজকের ক্লাসটা তোমাদের কাছে সবার কেমন লেগেছে। একটুখানি সবাই ভাইয়াকে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কাছে সবার কাছে কেমন লেগেছে। এই তো ইসরাত জিমি আনসার করে দিয়েছে। সবাই একটু ভাইয়াকে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা কতটা উপকৃত হয়েছে। সবাই একটু আমাকে বলো এবং তোমরা অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে কি করবা, গ্রুপের মধ্যে এই নোটটা একটু শেয়ার করবা। গ্রুপের মধ্যে সবাই নোট করে আমাকে একটু মেনশন করে শেয়ার দিবা। ওকে, জাস্ট নোট করে এখানে সাবমিট করবা। ওকে ভাইয়া, অনেক ভালো লাগছে। কালকেও এই চ্যাপ্টারের ক্লাস হবে। আচ্ছা, নেক্সট ডে ইনশাআল্লাহ রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। রুটিন অনুযায়ী ভাইয়া তোমাদের ক্লাসটা হবে, রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। ওকে, আমরা কিন্তু আরো ম্যাথমেটিক্যাল টার্ম এবং কোয়ান্টাম সংখ্যার যে পার্ট আছে, কোয়ান্টাম সংখ্যার পার্ট থেকে কিভাবে কোশ্চেন আসে, কোনটা টপিক তোমার পড়া উচিত, এই সবগুলো কিন্তু আমরা গুছাই দিব তোমাদেরকে। এই সবগুলো কিন্তু তোমাদেরকে গুছাই দিব। ওকে ওকে ভাইয়া, ওকে ওকে ওকে। এই তো সবাই বলছে হ্যাঁ কালকে হচ্ছে বায়োলজি ক্লাস, কালকে হচ্ছে বায়োলজি ক্লাস। ওকে, সবাই বলতেছে স্ট্যান্ডার্ড। ওকে, খুবই ভালো লাগছে। ওকে, অস্থির ক্লাস ছিল। ওকে, আচ্ছা, শিরায় শিরায় রক্ত ভাইয়ার ভক্ত। আচ্ছা, আমার নাম হচ্ছে সোহান, বুঝতে পারছো? ওকে ওকে, জোস 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 ভাইয়া। ওকে ওকে, তাহলে সবাই তোমরা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোশ্চেন না থাকে আমরা আমাদের ক্লাসটা তাহলে ক্লোজ করে দিব। ওকে, অনেক ভালো ছিল ক্লাস। ওকে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।
ওকে, একটু সবাই আমাকে বলো, সবাই আমাকে একটু বলো। একটু সবাই আমাকে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকার জন্য অশেষ ধন্যবাদ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দিচ্ছি যে তোমরা সবার পরীক্ষা ভালো হোক, সবার আগামীর দিনগুলো অনেক সুন্দরভাবে কাটুক এবং উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হও, সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে ভাইয়া, পরের ক্লাসেই কি সিকিউ সলভ করাবেন নাকি এমসিকিউ সলভ করবেন প্লিজ বলেন। ইনশাল্লাহ ভাইয়া করাবো, আমি দুটো পার্ট ব্যালেন্স করে পড়াবো। হ্যাঁ, অবশ্যই এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে, তোমরা অবশ্যই এখানে এই ক্লাসটা পিডিএফ অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে, অবশ্যই তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। ওকে ভাইয়া, তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখতেছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।